আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদদণ্ডন। লিখেছেন জান্নাতুল নাইমা। সুন্দরীর নাম আহিয়ানা আহি। ২১ বছর বয়সী এক তরুণী সে। পাশাপাশি সৃষ্টিকর্তার দান করা অঢেল রূপের সাম্রাজ্য। তার রূপের মোহ দেখে অনেক মেয়েরাই আফসোস করে, ইস, এই রূপের এক ভাগও যদি তারা পেত। এদিকে আমাদের সুন্দরীরও কিন্তু আফসোস হয় তাদের ভাগ্য দেখে, ইস, তার ভাগ্যটা যদি তাদের মতো সুন্দর হতো। এই পৃথিবীটা খুবই বিচিত্র, সেই সাথে বিচিত্র এই পৃথিবীতে বসবাসযোগ্য রক্তে মাংসে গড়া মানুষগুলো। শুধু কি তাই? মানুষের চাওয়া পাওয়াগুলো বুঝি বিচিত্র নয়? অবশ্যই বিচিত্র। এই যেমন আহি নামক রূপবতী নারীটার চাওয়া তার আশপাশে বসবাস করা অন্যান্য নারীদের থেকে বিচিত্র। ওরা চায় তার রূপ, আর সেই চায় ওদের ভাগ্য। বুঝতে কষ্ট হচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, ভেঙে বলছি। রমণীর পড়াশোনা বাংলায় অনার্স, সরকারি সাআদত কলেজ, ২য় বর্ষ। বাবা থাকেন প্রবাসে, মা মারা গেছেন আজ থেকে ৬ বছর আগে, যখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। মা মারা যাওয়ার পর বাবা ভিন দেশে এক বিদেশিনীকে বিয়ে করেছেন। গত ৩ বছর যাবৎ বাবার সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। মা মারা যাওয়ার পর সে ২ বছর বড় চাচার কাছে ছিল। সে থাকাটা ২ বছরের বেশি দীর্ঘ হতে পারেনি। এর পেছনে দায়ী তার এই অঢেল রূপ। মাঝে মাঝে এই সুন্দরী মেয়েটির সুন্দর মনে বিষণ্ণ এক প্রশ্ন জাগে, এই রূপ অভিশাপ না আশীর্বাদ? সবাই বলে আশীর্বাদ, এই রূপ নাকি তার ভাগ্য খুলে দেবে, বদলে দেবে গোটা জীবন। সবার সে কথা শুনে তার বুকের গভীরে সূক্ষ্ম এক ব্যথা নাড়াচাড়া করে ওঠে। কবে বদলাবে জীবন? কবে দুঃখরা পালাবে, হাতছানি দেবে সুখেরা? চাচার বাড়ি আহির স্থায়িত্বকাল ২ বছরের বেশি হল না কেন, সেটা বলা হয়নি। নিজের রূপকে নিয়ে অমন জটিল প্রশ্ন তার মনে কেন আসে, তাও জানানো হয়নি। এবার জানাচ্ছি। ও বাড়ি থাকাকালীন সে জানতে পারে তার চাচির ভাইয়ের ছেলে তাকে খুবই পছন্দ করে। তাকে বলতে অবশ্যই তার চোখ ধাঁধানো রূপকে। ছেলেটা তার মতো সভ্য, ভদ্র নয়, চরম অসভ্য একটি ছেলে সে। আর সে যে শুধুমাত্র আহির বাহ্যিক রূপের মোহে পড়েছে তা পরিষ্কার হয়ে যায় সেদিন, যেদিন জোরপূর্বক চরম অসভ্যতা করার চেষ্টা করেছিল বেয়াদবটা। নিজের সম্মান বাঁচাতে সেদিন বেয়াদবটাকে ভয়াবহ এক আঘাত করে বসে সে। ব্যাস, তারপর থেকেই হয়ে যায় চাচির চক্ষুশূল। এরপর আর কি, বেচারা চাচা চাচির মুখের ওপর কিছু বলতে পারে না। শেষে আহির ভালো মানুষ মামাটা রূপবতী অসহায়িনী ভাগ্নিকে স্থান দেয় নিজের ঘরে। আহিও মামা বাড়িতে মামার দায়িত্বে নানির আদরে খাচ্ছে, ঘুমোচ্ছে আর পড়াশোনা করছে। পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর জন্য দিনের পর দিন নিজেকে মজবুত করে চলেছে। পাড়ার মাথায় বাচ্চাদের জন্য ছোটখাটো একটি স্কুল প্রতিষ্ঠান রয়েছে, নাম JCS, অর্থাৎ জুনিয়র কিন্ডারগার্টেন স্কুল। সেই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে জয়েন করেছে আহি। মাস শেষে বেতন পায় মাত্র ৪,৫০০ টাকা। এই টাকা তার কাছে শুধু টাকা নয়, অমূল্য সম্পদ বলা চলে। থাকা খাওয়াতে তার কোনো প্রকার খরচ করতে হয় না, সব মামাই দেয়। এই ৪,৫০০ টাকায় সে নিজের অন্যান্য প্রয়োজন মেটায়, মাঝে সাঝে মামাতো ভাই বোনদেরও ছোট্ট ছোট্ট আবদার মেটায়। এতে তারাও ভীষণ আনন্দ পায়। এত অল্প টাকায় কত বেশি না আনন্দ পায়, আনন্দ দেয় সে। অথচ আশেপাশে অনেক মানুষের হাজার হাজার লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও তাদের কোনো আনন্দ নেই, তৃপ্তিই নেই। মানুষের জীবনে তৃপ্ততা পাওয়া, আনন্দিত হওয়া কি খুবই কঠিন বিষয়, নাকি স্বল্পতে যারা সন্তুষ্ট হতে পারে না তাদের জীবনে আনন্দ তৃপ্তি কঠিন বিষয়? আমাদের জীবনের পড়তে পড়তে থাকা অসংখ্য এই প্রশ্নগুলোর উত্তরগুলো খুবই জটিল, কারণ গোটা মানব জীবনটাই এক গোলকধাঁধা। বর্ষাকালীন তুমুল বর্ষণ চলছে, টিনের চালে ঝমঝম শব্দ তুলে পতিত হচ্ছে বৃষ্টির ফোঁটারা। কাঠের ছোট্ট জানালার পাশে বসে আছে আহি। তার সুশ্রী মুখের বাদামি রঙের চোখ দুটো নির্নিমেষে তাকিয়ে আছে জানালার বাইরে। খুব মনোযোগ দিয়ে বৃষ্টির অবিশ্রান্ত ফোঁটাদের ভূমিতে পতিত হওয়ার দৃশ্য অবলোকন করছে সে। প্রকৃতিতে বইছে শীতল হাওয়া। সে হাওয়া দেহ স্পর্শ করতেই মন যেন কেমন করে উঠছে আহি নামক সুদর্শনীয় নারীটার। শুনেছিল বর্ষার প্রাকৃতিক আবহ এমন। এই আবহ বিরহী মনকে অধিক কাতর করে, প্রেমী মনে প্রেম ঘনিষ্ঠ করে দেয়। কিন্তু সে দুটোর কোনোটাতেই নেই। প্রকৃতির মিষ্টি হাওয়াতেই হয়তো মন কেমন করা অনুভূতি হচ্ছে। আনমনে একটুখানি মিষ্টি করে হাসল মেয়েটা, হাত বাড়িয়ে দিল জানালার বাইরে।
বৃষ্টির ফোঁটারা যেন তার সৌন্দর্যপূর্ণ নরম হাতটাকে আদুরেভাবে স্পর্শ করে দিল। আদুরে শীতল স্পর্শে আরাম পেয়ে সন্তর্পণে চোখ বুজল সে। তখনই কর্ণকুহরে শুনতে পেল মামাতো ভাই পাপ্পুর কণ্ঠস্বর। এই আপা রনি পানিতে ডুইবা মইরা গেছে। এই আপা শুনছ আমার কথা?" 7 বছরের পাপ্পুর বলা মর্মান্তিক কথাটি শুনে আঁতকে উঠল সে। তড়িৎ গতিতে ভেজা হাতটি ভেতরে এনে পাপ্পুর দিকে তাকাল। আতঙ্কিত কণ্ঠে বলল, "কি বলছিস? রনি পানিতে ডুবে মারা গেছে?" বাক্যটি শেষ করার পর মুহূর্তে ওর চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে গেল। পাপ্পুকে নিয়ে ছুটে গেল রনির মৃতদেহ দেখতে। বৃষ্টি তখনও কমেনি। রনির মৃত্যুর খবর শুনে হুঁশ জ্ঞান শূন্য হয়ে ভিজতে ভিজতে ছুটল ওরা। এলাকার বিভিন্ন দিক থেকেও মানুষজন ছুটে আসছে। কেউ ছাতা মাথায়, কেউ বা মুষলধারায় শরীর ভিজিয়ে রনিকে শেষবার দেখতে আসছে। কয়েক মুখে বলতে শোনা যাচ্ছে, "আহারে, এইবার চারিদিকে পানি ওর জান খাইতেই আইছিল গো।" রনি খাপপাড়ার স্কুলমাস্টার রঞ্জুর ছোট ছেলে, বয়স 6 বছর। পাপ্পুর সাথে একই ক্লাসে পড়ে। সেই সুবাদে রনিকে চেনে আহি। কথা ছিল সামনে মাস থেকে পাপ্পুর সঙ্গে রনিকেও পড়াবে সে। রনির মা পুনঃ পুনঃ বলেছিলেন রনিকে প্রতিদিন 1 ঘণ্টা পড়াতে, কারণ সে ছেলেকে সময় দিতে পারে না। তার বাবা বড় ছেলে রুকনকে নিয়ে ব্যস্ত। কয়েক মাস পরই রুকনের এইচএসসি পরীক্ষা, তাই রনির পড়াশোনার দায়িত্ব নিতে বলেছিলেন আহিকে। সেসব কথা স্মরণ করে বুক ভার হয়ে এলো আহির। দায়িত্ব নেয়ার আগেই ছেলেটা তাকে দায়িত্বমুক্ত করে গেল। বৃষ্টির স্বচ্ছ পানির সঙ্গে তার চোয়াল বেয়েও অবিরত নোনা পানি গড়িয়ে পড়ল। পাপ্পুকে নিয়ে রনিদের উঠানে পা রাখল সে। দেখতে পেল পরিচিত অপরিচিত অসংখ্য মুখ। পাপ্পুর মা অর্থাৎ তার মামিকে আর নানিকেও দেখতে পেল। তারা দুজন রনির মাকে ধরে বসে আছেন। রনির মা ছেলে শোকে হাত পা ছড়িয়ে বিলাপ করছেন। তার সে আহাজারি শুনে মুখে ওড়না চেপে ডুকরে উঠল আহি। গ্রামের নাম শান্তিনগর। শান্তিনগর হাইস্কুলের ইংরেজি শিক্ষক রঞ্জুর ছোট ছেলে পানিতে ডুবে মারা গেছে। এবছর বর্ষার পানিতে রাস্তাঘাটেও একাত পানি হয়েছে। চড়া ক্ষেতগুলোতেও কোমর সমান পানি। বৃষ্টিতে ভিজে রনি গিয়েছিল সেই চড়ায়। বন্যার পানির সঙ্গে শাপলা ফুল ভেসে এসেছে। সেই শাপলা ফুলের লোভ করে বন্ধুদের নিয়ে গিয়েছিল সে। দুর্ভাগ্যবশত তার বন্ধুরাও তার বয়সী। তারা সকলেই সাঁতার জানলেও সে জানত না, তাই আজ তার অকাল মৃত্যু ঘটল। এই মৃত্যুর খবর পুরো গ্রাম ছেড়ে শহরেও চলে এলো। শহরে এ খবর আসা মাত্রই সুদূর অস্ট্রেলিয়ায় বসে শান্তিনগরের খবর পেলেন সাবেক সংসদ সদস্য হুমায়ুন তালুকদার। খবর পাওয়া মাত্রই নিজের একমাত্র পুত্রধন হ্যাভেন তালুকদারকে ফোন করে আদেশ করলেন ভাইদের নিয়ে এক্ষুনি শান্তিনগর যেতে। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। হ্যাভেন তালুকদার। এ মানুষটা পরিচয় কিভাবে দেব তাই ভাবছি। এ মানুষটা কোনো সিনেমার হিরো নয়, দেখতে তাদের মতন অতি সুদর্শনও নয়, না কোনো গল্প বা উপন্যাসের নায়ক। তবে কিছু মানুষ সিনেমার ভিলেনদের যে চোখে দেখে, ওনাকে ঠিক সে চোখেই দেখে। কেন জানেন? কারণ ওনার উচ্চতা দোষিক গড়নে সিনেমার হিরোদের মতনই আলাদা ব্যাপার স্যাপার আছে। ইয়া লম্বা মানুষটার উচ্চতা কত হবে? 6 ফুট? হতেও পারে। কল্পনা করছি 6 ফুটই হবে। এই গেল উচ্চতা। এবার শারীরিক গঠন সম্পর্কে বলি। একদম সিনেমার হিরোদের মতনই 6 প্যাক বডি। মেয়েরা তো এই উচ্চতা আর শারীরিক গঠন দেখেই হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাদ সাধল গায়ের রং। হ্যাঁ, ওনার গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই মেয়েরা ঠিক ওনাকে হিরো হিসেবে হজম করতে পারে না। সব মেয়েরা হয়তো এই তালিকায় নেই। কিছু মেয়ে হয়তো এই কৃষ্ণবর্ণটাকেই নিজেদের অলংকার হিসেবে স্বপ্ন দেখত। সেই স্বপ্ন খুব বেশি দীর্ঘ হতে পারেনি বোধহয়। ওনার ভয়ানক কিছু কর্মকাণ্ড দেখে ভিলেন তকমা দিয়ে দিয়েছে। তার কর্মকাণ্ডের বিষয়বস্তুগুলো আর 5টা বড়লোক বাবার বেপোড়া ছেলেদের মতনই। যেহেতু তার জন্ম অস্ট্রেলিয়ায়, তার পুরো ব্যক্তিত্ব সম্পর্কে অস্ট্রেলিয়ান আকাশ, বাতাস, মাটি, পরিচিত মানুষরা পুরোপুরি অবগত। সবচেয়ে বেশি অবগত তার 2 চাচাতো ভাই। তার ছোট চাচার 2 পুত্রের জন্মও হয়েছে অস্ট্রেলিয়াতে। একজনের নাম হ্যারি তালুকদার, আরেকজনের নাম হীরা তালুকদার। হ্যাভেন হ্যারির থেকে 3 বছরের বড়, আর হীরার থেকে 6 বছরের। 3 ভাইয়ের নাম রেখেছেন হুমায়ুন তালুকদারের অস্ট্রেলিয়ান বিজনেস পার্টনার বন্ধু জনি বোস। আরেকটি বিষয় জানাই, এদের জন্মের 5 বছর পর এরা নিজ দেশে এসেছিল পুরো পরিবারের সঙ্গে, কিন্তু ফেরার সময় পুরো পরিবার নয়।
দীর্ঘ 10 বছর পর বাংলাদেশ থেকে 3 ভাই পুনরায় অস্ট্রেলিয়াতে চলে যায়। উদ্দেশ্য পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন। হ্যাভেন, হ্যারি এই ডিগ্রি অর্জন শেষ হওয়ার বছর দুয়েক পরই দেশে ফিরে এসেছে। হীরার পড়াশোনা শেষ হয়নি, তবুও ভাইদের লেজ ধরে মাঝপথেই ফিরে এসেছে সে। বর্তমান শান্তিনগর নাম শুনতেই হ্যাভেনের মন বিতৃষ্ণায় ভরে উঠল। অস্ট্রেলিয়া থেকে গত মাসই দেশে এসেছে সে। এক প্রকার বাধ্য হয়েছে দেশে আসতে, কারণ সামনে বছরে ইলেকশন। তার বাবার ইচ্ছে তার পরিবর্তে এবার সে ইলেকশনে দাঁড়াক। পড়াশোনা শেষ করে ছোট চাচার সাথে অস্ট্রেলিয়াতেই বিজনেস শুরু করেছিল হ্যাভেন। দেশে ফেরার ইচ্ছে একেবারেই ছিল না, কিন্তু বাবার আদেশ অমান্য করতেও পারেনি। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও দেশে ফিরে এসেছে। দাদাবাড়ি শান্তিনগর হলেও দেশে ফিরে একবারের জন্য সেখানে যায়নি। অথচ আজ কে না কে মারা গেছে এর জন্য তাকে গ্রামে যেতে হবে। ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগছে, তবুও যেতে হবে। বিরক্তিটাকে সহ্য করতে হবে। এর পেছনে থাকা বিশাল কারণটি হল পরবর্তী বছরটাকে ইলেকশনে দাঁড়াতে হবে। তাই আজ জনগণের বন্ধু হয়ে, স্কুলমাস্টার রঞ্জুর আপনজন হয়ে তাকে সহমর্মিতা জানাতে হবে। গ্রামের মানুষজনকে বুঝাতে হবে সে কত উদার, তার মনে সাধারণ জনগণের জন্য কত মায়া, মমতা, ভালোবাসা। অন্যের শোকে সে কতই না কাতর। আসলে এটাই রাজনীতি। যার রক্তে রাজনীতি তার এসব কাজে বিরক্তি আসা, বিতৃষ্ণা অনুভব করা বড্ড বেমানান। সব অনুভূতিতে তুচ্ছ করে চাচাতো ভাই হ্যারি আর হীরাকে নিয়ে শান্তিনগরে নিজের অস্তিত্ব স্থাপন করল হ্যাভেন। সাবেক এমপির একমাত্র ছেলে শান্তিনগরে এসেছে, এ খবর পেয়ে তাদের মিত্ররা ভীষণ খুশি হল। দলে দলে ছুটে এলো তালুকদার বাড়ির বড় ছেলেকে এক নজর দেখার জন্য, আর শত্রুরা তীব্র রোষানলে ফেরে পড়ল। হ্যাভেন তালুকদারের উপস্থিতি তারা না গিলতে পারল আর না ওগড়ে ফেলতে পারল। প্রকৃতিকে শান্ত করে একসময় বৃষ্টি থামল। রঞ্জু মাস্টারের বাড়ির সামনে কাঁচা রাস্তায় গাড়ি থামালো হীরা। জানালা দিয়ে উকি দিতেই দেখতে পেল গিজগিজে মানুষ। চারদিকে আহাজারিও শুনতে পেল। গাড়ির ডোর খুলে নেমে দাঁড়ালো সে। পরিচিত কয়েকজন ভাই ব্রাদার্স এগিয়ে এসে হ্যান্ডশেক করল তার সাথে। জিজ্ঞেস করল হ্যাভেনের কথা। হীরা তাদের হ্যাভেনের উপস্থিত হওয়ার কথা নিশ্চিত করার পর তারা সকলেই ভীষণ খুশি হল। অপেক্ষা করতে লাগল কখন হ্যাভেন তালুকদার বের হবে, কখন তারা তার সঙ্গে কুশল বিনিময় করবে। গাড়িতে হ্যারি, হ্যাভেন পাশাপাশি বসে। দুজনের দৃষ্টি ফোনে নিবদ্ধ। হঠাৎ করে সিগারেটের পীড়া উঠল হ্যাভেনের। গাড়ির ভেতরে থাকায় নিশ্চিন্তে সিগারেট ধরালো সে। 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট রেখে সবেই একটান দিয়েছে, অমনি দৃষ্টিজোড়া স্থির হয়ে গেল সামান্য দূরে থাকা নারিকেল গাছের নিচটায়। সিগারেট ফুঁকা ভুলে গিয়ে প্রথমে ভ্রু কুচকালো সে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ধীরে ধীরে ডোরের কাঁচ নামালো। সহসা দমকা হওয়ার বেগে ধাক্কা খেল বুকের বাপাশটায়। অনুভব করল ওখানটাতেই হৃৎপিণ্ডের বাস। সে ধাক্কাকে প্রগাঢ় গুরুত্ব দিয়ে মুহূর্তটুকুতে কৌতূহল উদ্দীপক হয়ে সতর্কগতিতে গাড়ির দরজা খুলে নেমে দাঁড়াল। হীরা তখন এলাকার ছেলেদের নিয়ে সামান্যই দূরে গেছে। হ্যাভেনকে নামতে দেখে হ্যারি ধাতস্থ হয়ে নেমে পড়ল গাড়ি থেকে। ডোর লক করে এসে দাঁড়ালো শ্রদ্ধেয় ভাইয়ের ডান পাশে। হ্যাভেনের তীক্ষ্ণ দৃষ্টিজোড়ে আকস্মাৎ সকল মুগ্ধতা এসে ভর করেছে। এই মুগ্ধতার উৎস এক শুভ্র মুখশ্রী, সুশ্রী মুখে অপরিচিত রমণী। ওই তো সে সামান্যই দূরে নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। এ যেন ধরনের সমগ্র সৌন্দর্যের অধিকারিণী। বুকের বাঁ পাশে ধাক্কা খাওয়ার সে কাঁদছেও সে। ভেবেই অধুর কোণে বাঁকা হাসি ফোটালো হ্যাভেন। ওই সুন্দর মুখখানি সুন্দর টানা চোখের অবিরত নোনা পানিতে ডুবে যাচ্ছে। এতে কিঞ্চিত বিরক্তও হল। তৎক্ষণাৎ আবার উপলব্ধিও করল অজ্ঞাত মেয়েটির কান্নারত মুখটাও অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এ যেন আস্ত এক নরম তুলতুলে মোহনীয় সৌন্দর্যের দর্শন মিলল। নাম কি ওর? পরিচয় কি গো তোমার সুন্দরী? এভাবে কাঁদছ কেন তুমি? কেঁদো না, যে মারা গেছে সে কি তোমার খুব কাছের কেউ? মানুষ হারানোর শোক কেমন হয় তা আমি জানি না, কিন্তু তোমার ওই কান্নারত মুখটা দেখে আমি কঠিন শোকাহত হয়ে গেলাম। আমার এই শোকের চেয়েও বেশি নাকি তোমার শোক? আপন মনে কত প্রশ্ন। এক দৃষ্টিতে তাকিয়েই রইল মেয়েটার দিকে। ভুলক্রমেও একটিবার পলক ফেলল না। এক অত্যাশ্চর্য সৌন্দর্যের অধিকারিণীকে দেখে তার সমস্ত পৃথিবীটাই যেন থমকে গেছে। হৃৎস্পন্দনের অস্বাভাবিকতাও টের পেল। এরই মধ্যে সিগারেট ফোঁকা বাদ দিয়ে কখন যে জ্বলন্ত সিগারেট বুক পকেটে রেখেছে খেয়াল নেই। সে অবস্থাতেই পাশে থাকা ছোট ভাই হ্যারিকে মোহাচ্ছন্ন স্বরে জিজ্ঞেস করল, হ্যারি, হুজ দ্যাট বিউটি? ওই সুন্দরীটা কে? বিস্মিত হয়ে তার দৃষ্টি অনুসরণ করল হ্যারি। তাকিয়ে দেখল নারিকেল গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা ফর্সা ছিপছিপে গড়ন তার। নিঃসন্দেহে সুন্দরী। তার ভাইয়ের চোখে যে সেই মেয়ে ধরা দেয়নি। মেয়েটার পরনে হালকা সবুজ রঙের সিলভার কামিজ, মাথায় সবুজ রঙের জর্জেট ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। চোখ মুখ লালচে হয়ে আছে। নিশ্চয় মারা যাওয়া ছেলেটার জন্য কাঁদছে। এই অপূর্ব সুন্দরী মেয়েটা কে? শান্তিনগর গ্রামে এমন সুন্দরী মেয়ে আছে সে তো জানতই না। হ্যাভেন আর চোখে হ্যারির দিকে তাকিয়ে পুনরায় সুন্দরী মেয়েটার দিকে তাকালো। সেদিকে দৃষ্টি স্থির রেখেই বাম হাত উঠিয়ে হ্যারির চোখ ঢেকে দিল। টানা সুরে বলল, ব্রাদার হ্যারি, শান্তিনগরে এসে ওই সুন্দরীকে দেখে চোখ ঝলসে গেল বুঝি? ব্যাপার না, আমার যে হৃদয়টাই ঝলসে গেছে। হ্যাভেনের আশ্চর্যজনক কথা শুনে বিস্ময়ে মুখ হা হয়ে গেল হ্যারির। চোখ ঢেকে রাখা হাতটি নামিয়ে নিল হ্যাভেন।
ঠোঁটের কোনায় অমায়িক হাসি টেনে হ্যারিকে ইশারা করল তার বুকের বাঁ পাশে তাকাতে। হ্যারি হেভেনের বুকের বাঁ পাশে তাকাতে আটকে উঠল। তড়িৎ গতিতে তার শার্টের পকেট থেকে জ্বলন্ত সিগারেট বের করে ফেলে দিল মাটিতে। বিস্ময়ের সঙ্গে শঙ্কিত কণ্ঠে বলল, শার্ট পুড়েছে, শরীর পুড়েনি? কতটুকু পুড়েছে? সন্তর্পণে বুকের বাঁ পাশে যেখানটায় বৃত্ত আকারে শার্ট পুড়ে, সেন্ডো গেঞ্জি পুড়ে, কুচকুচে লোমসে আবৃত কালো চামড়া পুড়ে অসহ্য জ্বলন সৃষ্টি করেছে, সেখানটায় ডান হাতে তালু চেপে ধরল হেভেন। অন্তকোণে আবারও প্রশ্ন জাগল, ওই সুন্দরীকে দেখে তার এমন কি হলো যে মাতাল হয়ে হুঁশজ্ঞান হারিয়ে ফেলল, জ্বলন্ত সিগারেট ঠোঁটে না চেপে পকেটে রেখে দিল? চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। এতক্ষণ যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিল। কি সাংঘাতিক ব্যাপার! আচমকা চোখ খুলল সে। বাম দিক ডান দিক অমায়িক ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে হ্যারির দিকে অদ্ভুত চোখে তাকালো। ভরাট সুরে বলল, কতটুকু চলছে যে বুঝাতে পারবো না। যত দ্রুত সম্ভব ওই সুন্দরীর খোঁজ নে। এক্ষুনি হ্যারি, রাইট আওয়ে। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। সে হচ্ছে আস্ত এক রূপ সম্রাজ্ঞী, যা পুরুষ হৃদয় বয়ে আনে সর্বনাশ। তার ওই সর্বনাশা রূপ হ্যাভেন নামক এক কৃষ্ণকুমারের বক্ষপিঞ্জরে উল্কাপিণ্ডের ন্যায় পতিত হয়েছে। আচ্ছা, সে কি টের পেয়েছে? নির্বোধ রমণীটা কি টের পেয়েছে কি অঘটন সে ঘটিয়েছে? এবার উপায়। তার বিরুদ্ধে প্রকৃতি যে হাঁকডাক ছিঁড়ে অভিযোগ তুলছে আজ, অভিযোগ তুলছে এক নব্য প্রেমিক হৃদয়, প্রেমময় প্রকৃতি। কান পেতে একবার টিকি শোনা উচিত নয় তার? ফিসফিসে লাজুক সুরের ছন্দমালা একটিবার না হয় শুনত? প্রকৃতি সে সুর। ওহে সুন্দরী, প্রথম প্রেমের উল্কাপিণ্ডে হৃদয় করিলি ছিন্ন ভিন্ন। আহত কুমার, তোরই রূপে এবার উপায় কি রে? হৃদয়ে উঠেছে ঝড়, মস্তিষ্ক হয়েছে নিশ্চল, দৃষ্টি হয়েছে অশান্ত। প্রেম পিপাসা, চক্ষু তৃষ্ণা, অন্তরে মিঠে ব্যথা। উফ, কি অসহ্য যন্ত্রণা! সে যন্ত্রণা বুকে অবরোধ করে সদ্য প্রেমে পড়া অসীম প্রেম বুকে লালন করা যুবকটি ভাইদের নিয়ে বাড়ি ফিরল। রাত তখন 12টা ছুঁই ছুঁই। 3 ছেলে বাড়ি ফেরার পর রুবিনা বেগম স্বামীকে ফোন করে জানিয়ে দিলেন ছেলেরা বাড়ি ফিরেছে। রুবিনা বেগম, বয়স 48 বছর। তার দুটো শক্তিশালী পরিচয় হচ্ছে, সে হুমায়ুন তালুকদারের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী এবং হেভেন তালুকদারের জন্মদাত্রী। জন্মদাত্রীর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক সম্মানীয় মানুষ এ পৃথিবীর বুকে আরেকজনও হয় না। চিরন্তন এই সত্যিটা বুঝদার হওয়ার পর থেকে মন মস্তিষ্কে গেঁথে রেখেছে হেভেন। মায়ের প্রতি ছেলের এই অগাধ শ্রদ্ধা ভালোবাসা দেখলেও শান্তি লাগে। তালুকদার বাড়িতে বর্তমান সদস্য সংখ্যা 8 জন। কাজের লোক 3 জন, বাড়ির 3 ছেলে, রুবিনা তালুকদার এবং তার কিশোরী কন্যা হিয়া। এবার এসএসসি দিবে সে। হুমায়ুন তালুকদার ব্যবসায়িক প্রয়োজনে গেছেন অস্ট্রেলিয়াতে। সেখানে তার ছোট ভাই হামিদ তালুকদার অর্থাৎ হ্যারি, হীরার বাবা, থাকেন। এবার নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগছে, হ্যারি, হীরার মা কোথায়? ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি প্রয়াত হয়েছেন আজ থেকে 21 বছর পূর্বে। মা মারা বাচ্চা ছেলে দুটোকে নিজের ছেলের চেয়ে কোনো অংশে কম দেখেন না রুবিনা। সবসময় সবাইকে উঁচু গলায় বলে বেড়ান, আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলেকে যত্ন নিয়ে খাবার পরিবেশন করে দিলেন রুবিনা। লক্ষ্য করলেন হেভেন ঠিকঠাক খেতে পারছে না, ভাত নাড়াচাড়া করছে আর ঘন ঘন পানি পান করছে। তার মধ্যে চলছে আশ্চর্যজনক এই অস্থিরতা। ছোট দুজন এই অস্থিরতার কারণ টের পেয়ে মাথা নিচু করে খেতে ব্যস্ত। হেভেনের অস্থিরতা, হীরার নীরবতা হজম করতে পারলেন না রুবিনা বেগম। হ্যারি বরাবরে শান্ত ছেলে, তাই সন্দেহ হল বড় এবং ছোট জনকেই বেশি। হেভেনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমার আব্বার কি হয়েছে আজ? আর এই যে ছোট বাপ এত চুপ কেন? হেভেন মায়ের দিকে নির্লিপ্ত চোখে তাকালো। বিড়বিড় করে বলল, আম্মা, আমি বিয়ে করব। হ্যারি পাশে থাকায় স্পষ্ট ভাইয়ের কথা শুনতে পেল। অপ্রত্যাশিত কথাটা শুনে গলায় খাবার আটকে বিষম খেল সে। গ্রামের সুন্দরী মেয়ে দেখে পছন্দ হতেই পারে, তাই বলে প্রথম দেখায় বিয়ে? কথাটা হজম করতে না পেরেই হ্যারির অবস্থা নাজেহাল হল। রুবিনা বেগম হেভেনের কথা শুনতে পাননি। হ্যারির আচমকা বিষম খাওয়ায় তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। হেভেন নির্বিকার দৃষ্টিতে কিয়ৎকাল তাকিয়ে দেখল হ্যারিকে, মাকে এবং হীরাকে। এরপর আকস্মিক খাবার ভর্তি থালাতে হাত ধুয়ে শটান দাঁড়িয়ে পড়ল। তার এহেন কাণ্ড দেখে সকলে কিয়ৎক্ষণ বাকরুদ্ধ রইল। তাদের বিস্ময় কেটে যাওয়ার পর মুহূর্তেই শুনতে পাওয়া গেল রুবিনার দৃঢ় কণ্ঠে ডাকগুলো। মায়ের উত্তেজিত দৃঢ় কণ্ঠের ডাক, ভাইদের ডাক অগ্রাহ্য করে ভারী ভারী পা ফেলে সে চলে গেল দোতলায়, নিজের ঘরে। তার এভাবে চলে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হল হ্যারি, হীরা। বড় মার দিকে ভয় ভয় চোখে তাকালো দুজনই। অমনি চমকে উঠল তারা। বড়মা তাদের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রস্তুত হচ্ছে একের পর এক প্রশ্ন করার জন্য।
সেই প্রশ্নগুলো কি দুই ভাই বুঝে গেল, কিন্তু এই মুহূর্তে দুজনের কারো কাছেই শক্তপোক্ত উত্তর নেই। তাই বার কয়েক ঢোক গিলে দুজন একই সঙ্গে খাবার ছেড়ে ছুটে পালালো। উচ্চকণ্ঠে বলেও গেল, বড় মা, সরি, আপনাকে আমরা এই মুহূর্তে কিচ্ছু জানাতে পারছি না। আস্ত এক রাত নিদ্রাহীন, অস্থির চিত্তে পুরো রুম জুড়ে পায়চারি করছে। কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো বা একধানে দেয়ালে পাকিয়ে কাটিয়ে দিল ঘণ্টার পর ঘণ্টা। কি ভাবছেন, হ্যাভেন তালুকদার একা একাই এই যন্ত্রণা ভোগ করছে? একদমই নয়। এই যন্ত্রণার অংশীদার হয়েছে তার ডান হাত, বাম হাত, হ্যারি, হীরাও। প্রেমে পড়েছে বড় ভাই, অথচ বিরহ যন্ত্রণা ভোগ করছে ছোট ভাইরা। হ্যাঁ, হ্যাভেন চরিত্রটা এমনই। তার সুখের সঙ্গী কাউকে করুক বা না করুক, দুঃখের সঙ্গী সবাইকে করবে। রাত্রে শেষ প্রহর তখন হ্যারি হীরা দুজনকে ডিভানে গিয়ে বসতে বলল হ্যাভেন। তাদের বসতে বললে সে বিছানায় গিয়ে আধো শোয়া হয়ে বেশ আয়েশ করে বসল। কিয়ৎকাল থম ধরে বসে থেকে আকস্মিক দৃঢ়স্বরে প্রশ্ন করল, প্রপোজ করব নাকি তুলে নিয়ে আসব? হ্যারি হীরা একে অপরের মুখের দিকে তাকাল। এই নিয়ে একই প্রশ্ন 10 বার করা হয়েছে তাদের। শুধু এই প্রশ্নই নয়, যদি প্রপোজ করে কিভাবে করবে, বা উঠে আনলে কিভাবে আনবে, দেশি স্টাইলে নাকি বিদেশি স্টাইলে। দেশি হলে দলবল নিয়ে হুমকি ধামকি দিয়ে গায়ের জোর খাটিয়ে তুলে আনবে, আর যদি বিদেশি স্টাইল প্রয়োগ করতে হয় তাহলে লোকবলের প্রয়োজন নেই, শুধু অজ্ঞান চেতনা নাশক ওষুধ স্প্রে করলেই চলবে। এভাবে একের পর প্রশ্ন উত্তর পরিকল্পনা চলতে থাকল তাদের মধ্যে। মিটিং চলতে চলতে ফজরের আজানও দিয়ে দিল। অবসান ঘটল দীর্ঘ রাত্রির। তাই তারা মিটিংয়ের সমাপ্তি দিল, কিন্তু কেউ ঘুমাতে গেল না, বরং 3 জনই চলে গেল তৈরি হতে, কারণ শান্তিনগর যেতে হবে। শহর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে এই শান্তিনগর। সকাল 8টা বা 9টায় গিয়েও নিজেদের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব, কিন্তু উন্মাদ হ্যাভেন তালুকদারকে বোঝাতে ব্যর্থ দুই ভাই। কি আর করার, শান্তিনগরের সুন্দরীর পরিচয় কি, পারিপার্শ্বিক অবস্থা সবটা বিষয়ে গতকালই খোঁজ নিয়েছে তারা। সকাল 9টায় মেয়েটি জুনিয়র কিন্ডারগার্টেন স্কুলে যাবে পড়াতে, 12টায় স্কুল ছুটি হবে। তাই তো হ্যাভেন তালুকদারের এত তাড়া। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বাবা মায়ের হাত ধরে ফিরছে ঘরে। প্রায় সবার হাতেই রয়েছে চকলেট, আইসক্রিম, ঝালমুড়ি। স্কুলের সামনে কাঁচা রাস্তা ধরে হাঁটছে সকলে। কেউ কেউ প্রধান সড়কের দিকে যাচ্ছে, কেউ বা গ্রামের ভিতর দিকে এগুচ্ছে। যারা প্রধান সড়কের দিকে যাচ্ছে তারা খেয়াল করল পাকা রাস্তার পরপর কাঁচা রাস্তার শুরুতে কালো রঙের আভিজাত্যপূর্ণ একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সম্মুখে দুজন সুপুরুষ দণ্ডায়মান। দেহের সৌষ্ঠব দেখে অনেকে ধারণা করে নিল এরা ভিনদেশী। কেউ কেউ এমনভাবে তাকিয়ে রইল যে এমন সুদর্শন যুবক ইতিপূর্বে দেখেনি। তাদের তাকিয়ে থাকা ভীষণ উপভোগ করল যুবকদ্বয়। এদের একজন হ্যারি, অপরজন হীরা তালুকদার। গাড়ির ভেতরে আয়েশ করে শরীর মেলে শুয়ে আছে হ্যাভেন। হঠাৎ হীরা চিল্লিয়ে উঠল, ব্রো ব্রো, ভাবিজান বেরোচ্ছে, ব্রো কাম ফাস্ট। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে আহি, পরনে খয়েরির সঙ্গে সোনালি রঙের সমাহারে সালোয়ার কামিজ, মাথায় সোনালি রঙের ওড়না দিয়ে ঘোমটা দেয়া। মুখশ্রীতে কোনো প্রকার সাজসজ্জার ছাপ নেই, না চোখে কাজল আর না ঠোঁটে টকটকে লিপস্টিক। কাঁধে কালো রঙের ছোট্ট একটি চামড়ার ব্যাগ ঝুলানো, বা হাতের কবজিতে সোনালি রঙের লেডিস ঘড়ি। সর্বাঙ্গে ফুটে উঠেছে নিগুড় ভদ্রতা, সভ্যতার অস্তিত্ব। সম্পূর্ণ সাদাসিধে গোছের এই মেয়েটিকে দূর থেকে পূর্ণ মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল তালুকদার বাড়ির 3 পুত্র। আহির পাশে দাঁড়িয়ে কথা বলছে সেতারা ম্যাম, এই স্কুলের ইংরেজি ম্যাম সে, যার ছোট ভাইয়ের সঙ্গে মোটামুটি পরিচয় আছে হ্যারির। সেই সুবাদে সেতারা আজ স্কুলে আসা মাত্রই জানতে পেরেছে হ্যাভেন তালুকদার সম্পর্কে। স্কুল থেকে বের হওয়া মাত্রই যখন তালুকদার বাড়ির বড় গাড়িটা দেখতে পেল, তখনই আহিকে হুঁশিয়ার করে দিল সে, জানিয়ে দিল হ্যাভেন তালুকদারের পরিচয়। সিনিয়র ম্যামের থেকে হুঁশিয়ারি বাণী শুনে সতর্ক হল আহি। সেতারা ম্যাম চলে গেলেন তার পথে। আহি মনে মনে সালামের প্রস্তুতি নিয়ে এগুলো হ্যাভেনদের দিকে। হুমায়ুন তালুকদার সম্পর্কে আগে থেকেই জানে সে, কিন্তু তার ছেলে সম্পর্কে খুব একটা জানে না। শুধু জানত তালুকদার বাড়ির ছেলেরা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছে। 3 ছেলে দেশে এসেছে এই খবরও জানত না। সেতারা ম্যামের কাছে শুনল মাত্র। অবাক করা বিষয় হচ্ছে 3 ছেলেই নাকি তার সঙ্গে আলাপ করতে এসেছে। কি নিয়ে আলাপ করবে এ বিষয়ে খুলে বলেননি ম্যাম, তাই কিঞ্চিত উত্তেজনা নিয়ে এক এক করে পা বাড়াচ্ছে সে। তার 1 পা 2 পা করে আগানো দেখে হ্যারি হীরার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাভেন, ভাইকে স্মরণ হতেই বিচলিত ভঙ্গিতে হ্যাভেনের দিকে তাকালো হ্যারি। হ্যাভেনের দৃষ্টি স্থির হয়ে আছে আগত আহির পানে। আহি যত এগুচ্ছে হ্যাভেন যেন ততই ডুবে যাচ্ছে এক অদ্ভুত নেশায়। অতিরিক্ত নেশা পান করার ফলে মানুষের যে অবস্থা হয় তার ঠিক সে অবস্থাই হয়ে গেছে।
যথেষ্ট সাবলীলভাবে সামনে এসে দাঁড়ালো আহি। নমনীয় স্বরে হ্যাভেনকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম শুনে আহির সভ্যতার গভীরতা টের পেয়ে হ্যারি হীরা একে অপরের হাত চেপে ধরল। আহি অপেক্ষা করতে লাগল সালামের উত্তর শোনার জন্য, কিন্তু সে সালামের উত্তর পেল না। পাবে কি করে? হ্যাভেন তার সালাম শুনলেই তো উত্তর দেবে। সে আপন মনে ডুবে আছে আহির ঘোলাটে দৃষ্টি জোড়ায়। গতকাল দূর থেকে দেখাতে আহিরই চোখ দুটোর সৌন্দর্য টের পায়নি সে। এই ক্ষণে যে অপার সৌন্দর্যের দর্শন সে পেল, এক জনমে এ সৌন্দর্য ভুলে থাকা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি এ সৌন্দর্যের সান্নিধ্য ছাড়া বেঁচে থাকাও দুর্বিষহ। এই সুশ্রী মুখ, বাদামি রঙের দুটি চোখ, আকর্ষণীয় গোলাপের পাপড়িন্নয় কোমল দুটি ঠোঁট, অমায়িক চিবুক, সর্বত্রই দৃষ্টি বুলাতে বুলাতে মাথাটা ঝিম ধরে গেল। নিজেকে মাতাল মাতাল ঠেকল, মদহীন মাতাল যাকে বলে। অনুভব করল এই বহির্বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেশা তার সম্মুখে দাঁড়িয়ে আছে, যার ঘোলাটে দৃষ্টিজোড়াই পারে তাকে মাতাল করে দিতে, সম্পূর্ণ উন্মাদ করে দিতে। বাংলাদেশে আসাটা বুঝি এবার সার্থক তার। এমন হুড়পড়ির সান্নিধ্য পেলে শুধু বাংলাদেশে আসা নয়, গোটা জীবনটাই সার্থক। হ্যাভেন জানত বেশিরভাগ বাঙালি মেয়েদের গায়ের রং খুব বেশি উজ্জ্বল হয় না, অথচ সম্মুখের নারীটির শরীরের রং ঠিক মুক্তোর মতোই ঝলঝল করা। বেশিরভাগ বাঙালি নারীদের চোখ হয় কাজল কালো, কিন্তু সম্মুখের নারীটি পুরোটাই উল্টো। ঘোলটে চোখের রমণীরা যে পুরুষদের তাদের প্রতি আকর্ষিত করার ঐশ্বরিক ক্ষমতা নিয়েই জন্মায়, এ তো চিরন্তন সত্য। ঘোর থেকে কিঞ্চিত ছিন্ন হয়ে ফিচেল হাসল হ্যাভেন। তার ফিচেল হাসিটি দৃষ্টিগোচর হতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল আহির। আশপাশে সচেতন দৃষ্টি বুলাতে দেখতে পেল ফর্সা মতন সেই ছেলে দুটোকে। তারা ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল সে। পুনরায় দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে। দৃষ্টিটা এবার তীক্ষ্ণ থাকায় আগাগোড়া হ্যাভেনকে দেখে নিল একবার। লম্বা চওড়া কৃষ্ণবর্ণের মানুষটাকে বড্ড অশান্ত ঠেকল তার কাছে। চোখে কাটার মতো বিঁধল বাঁ হাতের কবজিতে থাকা রূপোর ব্রেসলেট। পরিহিত শার্টের কলারের নিচের দুটো বোতাম খোলা থাকায় দেখতে পেল গলায় ঝুলনো রূপোর মোটা চেইন। এ দুটো দৃশ্যই হৃদয় গহীনে কেমন বিশ্রী অনুভূতির জন্ম দিল। তার মতে ভদ্র ছেলেরা হাতে এসব ব্রেসলেট পরে না, ভদ্র ছেলেদের শার্টের বোতামও এমন করে খোলা থাকে না। সাবেক এমপির ছেলের মধ্যে এইটুকু ভদ্রতা সে আশা করেছিল। এর উপর তার সালাম, লোকটা তার সালামও ফেরায়নি। সহসা সে পুনরায় হ্যাভেনকে উদ্দেশ্য করে বেশ উচ্চস্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। আকস্মিক কথায় চমকে উঠল আহি। হ্যাভেনের অধরে বাঁকা হাসি। পরিস্থিতি বোধগম্য হতেই কাঁধের ব্যাগটা শক্ত হাতে চেপে পড়ল সে। পা দুটো মৃদু মৃদু কাঁপছে, গাল দুটো থমথম, চোখ দুটো স্থির। হ্যাভেন ধাতস্থ কণ্ঠে পুনরায় বলল, হেই সুন্দরী, আই লাভ ইউ টু মাচ। এটা কি অস্ট্রেলিয়ান জবাব সালামের? শ্বাসরুদ্ধ করে সাবলীল ভাষায় আহি প্রশ্নটি করল। বিনিময়ে অমায়িক ভঙ্গিতে হাসল হ্যাভেন। যে ঠোঁটজোড়া নাড়িয়ে আহি জিজ্ঞেস করল, এটা কি অস্ট্রেলিয়ান জবাব সালামের? ওই ঠোঁটজোড়াতে প্রগাঢ়তা মিশিয়ে পলকহীন তাকিয়ে রইল। ফলশ্রুতিতে আহির সংবেদনশীল মন টের পেয়ে গেল অনেক কিছুই। কি করবে কি বলবে বুঝে উঠতে না পেরে সহসা বাড়ির পথে হাঁটা ধরল সে। তার হাঁটার গতি দেখে হ্যারি হীরা টনক নড়ল। তারা ধাতস্থ হয়ে হ্যাভেনের কাঁধ চেপে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ব্রো, ভাবি চলে যাচ্ছে, ব্রো। হ্যাভেনের অধর কোণে হাসিটা প্রসারিত হল। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখল রমণীর প্রস্থান দৃশ্যটুকু। কিয়ৎকাল পেরিয়ে যাওয়ার পর চোখ দুটো বুজে প্রলম্বিত শ্বাস নিল। বাহাত উঠিয়ে ধীরে ধীরে বুকের বাকাশটা চেপে ধরে সিগারেটে পোড়া পুরু ঠোঁটজোড়া নাড়িয়ে বিড়বিড় করে বলল, আম্মা, আমি বিয়ে করব। হ্যারি ও হীরা চমকে উঠে মৃদু চিৎকারে বলল, ব্রো, বড়ম্মা এখানে নেই, ব্রো, ভাবি চলে গেল। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদ্যন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। তালুকদার বাড়ি রমরমা পরিবেশে হঠাৎ ছেয়ে গেল মলিনত্বে। পুরো বাড়ির আনাচে কানাচেতে অস্বাভাবিক গম্ভীরতায় পরিপূর্ণ হয়ে রইল। এই গম্ভীরতার উৎস হ্যাভেনের অস্বাভাবিক প্রবোধহীন আচরণ। ছেলে ঠিকভাবে খাচ্ছে না, ঘুমাচ্ছে না। শরীর জুড়ে সে কি অযত্নের ছাপ। চোখ জুড়ে নিদ্রাহীনতার আবেশ। চোয়ালদয়ের হাড়গুলো বেরিয়ে আসার উপক্রম। দিন নেই রাত নেই, সময় নিয়ে অসময়ে হুটহাট বেরিয়ে যাচ্ছে। ঘরে ফিরছে মাঝরাতে। কারো কথা শুনছে না, কারো সঙ্গে কথাও বলছে না। যেন এই জগতে সে আর নেই। এই জগতের কোনো মায়া ভালোবাসা তাকে আর স্পর্শ করছে না। সে এক অন্য জগতে চলে গেছে, বিভোর হয়ে আছে অন্য কোনো মোহমায়াতে। ভিডিও কলে ছেলে সম্পর্কে এমনই বিবৃতি হুমায়ুন তালুকদারকে শোনালেন রুবিনা বেগম। পত্নীর নিকট একমাত্র পুত্রের এহেন বিবৃতি শুনে দুশ্চিন্তে পড়ে গেলেন তিনি। রুবিনার পাশে গম্ভীর হয়ে বসেছিল হ্যারি। তাকে দেখে শান্ত গলায় আদেশ করলেন হেভেনকে ডেকে আনতে। বড় বাবার আদেশানুযায়ী হ্যারি হীরাকে মেসেজ করে দিল। হীরা তখন হেভেনের রুমে উপস্থিত ছিল। ভাইয়ের পাশে বসে ভাইয়ের প্রমত্ত হৃদয়ের আলাপ শুনছিল সে।
মেঝো ভাইয়ের মেসেজ পেয়ে অত্যন্ত ধীর স্বরে হেভেনকে সে জানালো, ব্রো, বড় বাবা ভিডিও কল করেছেন, এক্ষুনি যেতে হবে, তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। হীরার কথা কর্ণগোচর হতেই ঘাড় ডান পাশ বাম পাশে ঘুরিয়ে নিয়ে দুর্বোধ্য এক হাসি দিল হেভেন। এরপর এক লাফে প্রথমে বিছানা, পরে রুম ত্যাগ করল। হুমায়ুন তালুকদার ফোনের স্ক্রিনে ছেলেকে মিনিট দুয়েক পর্যবেক্ষণ করলেন। এরপর অত্যন্ত স্নেহপূর্ণ গলায় জিজ্ঞেস করলেন, আব্বা, কি হইছে আপনার? ঠিক কোন বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনি? একবার মুখ ফুটে বলেন আব্বা। আমি বিয়ে করব আব্বা। বাবা মা ভাইদের সম্মুখে সরাসরি দৃঢ়চিত্তে নিজের মনের কথা জানিয়ে দিল হেভেন। ফোনের স্ক্রিনে সকলেই হুমায়ুন তালুকদারের স্তব্ধীভূত মুখমণ্ডল দেখতে পেল। ছেলে বিয়ে করবে এমন শুভবাক্যে মলিন মুখশ্রী সহসা ঝলমলে হয়ে উঠল রুমিনার। মুখে আঁচল চেপে মিটিমিটি হাসছেন তিনি। হ্যারি, হীরা বড় বাবার থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে চলছে ভীষণ এক উত্তেজনা। অথচ হেভেন কি ভীষণ ধীর স্থির। আশ্চর্যজনক হলেও সত্যি তার এই ধীরস্থির ভাবের কারণেই অধিক বিচলিত মা রুবিনা। হেভেন নিজের মনের কথা জানিয়ে হুমায়ুন তালুকদারকে শান্ত বাক্যে বিদায় দিল। আসসালামু আলাইকুম আব্বা। যতটা সাবলীলভাবে সে রুমে এসেছিল তার চেয়েও অধিক সাবলীলভাবে রুম থেকে প্রস্থান করল। উত্তেজিত করে গেল চারজন মানুষের মনকে। হুমায়ুন তালুকদার নিজেকে ধাতস্থ করে নিয়ে হ্যারির সঙ্গে বেশ কিছু সময় কথা বললেন। কিছুদিন যাবৎ ঠিক কী কারণে হেভেন এমন আচরণ করছে সবটা জানতে পেরে ভাতিজাকে বললেন, ভাবি, পছন্দ হয়েছে তোদের? হ্যারি, হীরা একসঙ্গে মাথা ঝাঁকাল। তাদের মাথা ঝাঁকানো দেখে মুচকি হেসে তিনি বললেন, তোদের বড়ম্মাকে দে। সঙ্গে সঙ্গে হ্যারি রুবিনার দিকে ফোন ঘোরাল। হুমায়ুন তালুকদার রসিকতার সুরে স্ত্রীকে বললেন, মন্দ কি গিন্নি, আসুক তবে তালুকদার বাড়ির বধূমাতা। বড় বাবার কথা শুনে উল্লসিত কণ্ঠে হ্যারি, হীরা একসুরে বলে উঠল, ইয়েস, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রুবিনা বললেন, বিয়ে করবে বললেই কি বিয়ে করা যায়? মেয়ে দেখতে হবে কেমন, যোগ্য মেয়ে খুঁজে দুয়ে দুয়ে চার মিললে তবেই তো বিয়ে হবে। আহ গিন্নি, তুমি দেখি কিছুই বোঝো না, একে একে যে দুই মিলে গেছে। একে একে যতই দুই মিলুক, দুয়ে দুয়ে চার মিলিয়ে তবেই পুত্রবধূ ঘরে আনব। হুমায়ুন তালুকদার হো হো করে হেসে উঠলেন। বললেন, তুমি গিন্নি হ্যারি হীরার থেকে মেয়ে সম্পর্কে বিস্তারিত খোঁজ নাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করছি। আমার আব্বার মনের অসুখ হয়েছে, ঘটা করে ওষুধ আনতে হবে। স্বামীর সঙ্গে কথোপকথন শেষ করে রুবিনা খেয়াল করলেন হ্যারি হীরা রুমে নেই, তাই হাঁক ছেড়ে ওদের ডাকলেন। 1 মিনিটের মাথায় দুজনই বড় আম্মার ঘরে উপস্থিত হল। রুবিনা সূক্ষ্ম চোখে দুজনকে পর্যবেক্ষণ করে গম্ভীর মুখে বললেন, তোমাদের ভাইয়ের ব্যাপারে কোনো কিছুই তোমাদের অজানা নয়। আমার দিকে তাকাও হ্যারি, বলো হ্যাভেন কি চায়? ব্রো বিয়ে করতে চায় বড়ম্মা। মেয়েটার বংশমর্যাদা পরিচয় কি, কোথায় থাকে? শান্তিনগরের মৃত আফজাল মোল্লার মেয়ের ঘরের নাতনি, আরফান আলীর ভাগ্নি। শুনেছি মেয়ের মাও বেঁচে নেই, বাবা প্রবাসী। কয়েক বছর যাবৎ মামা বাড়িতেই রয়েছে। অনার্স 2য় বর্ষের ছাত্রী, টাঙ্গাইল সাদুতে পড়াশোনা করছে। শান্তিনগর গ্রামে অমন সুন্দরী মেয়ে আর দুটো নেই বললেই চলে। শুনেছি 1 বছর ধরে চেয়ারম্যান সাহেব মেয়েটাকে তার ছেলের বউ করার জন্য ঘুরঘুর করছে, কিন্তু মেয়ে রাজি হচ্ছে না। আরফান আলীও চেয়ারম্যানের ছেলের কাছে ভাগ্নিকে বিয়ে দিতে এক পায়ে রাজি। ভ্রু কুচকে রুবিনা বললেন, মামা রাজি অথচ ভাগ্নি রাজি না। মেয়ের কারো সঙ্গে সম্পর্ক আছে মনে হয়। না, নেই, সব খোঁজ নেয়া শেষ বড়ম্মা। তোমরা আজকালকার ছেলে হয়ে এ কথা বিশ্বাস করছ? আমরা সব খোঁজ নিয়েছি বড়মা, ভাইয়ের চয়েস একদম পারফেক্ট, কনফিডেন্সের সঙ্গে কথাটি বলল হ্যারি। তার কথা শুনে কঠিন চোখে তাকালেন রুবিনা। হ্যারি কিছুটা দমে গিয়ে বলল, বড়মা, ভাই মেয়েটাকে বেশ পছন্দ করেছে, সিদ্ধান্ত নিয়েছে ওই মেয়েকেই বিয়ে করবে। সিদ্ধান্ত নাকি জেদ, কোনটা? হীরা বলল, আই থিঙ্ক লাভ, ভালোবাসা। হীরার কথায় হ্যারি একমত পোষণ করল। রুবিনা মুখভঙ্গি সহজ করে চিন্তান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিয়ৎকাল পেরোতেই বললেন, আপাতত ভাইকে সামলাও তোমরা, এ বিষয়ে ভাবার জন্য আমি সময় নিলাম। হ্যারি হীরা চলে যাওয়ার জন্য উদ্ধত হল। রুবিনা পুনরায় বললেন, শোনো, আমি সময় নিয়েছি তাকে এটা বলবে না, কিছু জিজ্ঞেস করলে বলবে খোঁজ নিচ্ছি। ছেলেরা বেরিয়ে গেলে গম্ভীর হয়ে গেলেন রুবিনা বেগম। মেয়ের মা নেই, বাবা প্রবাসী, থাকে মামাবাড়িতে। মামার অবস্থান খুব একটা ভালোও নয়। বিষয়গুলো নিয়ে কিছুটা বিচলিত হল তার মন। একমাত্র ছেলে হ্যাভেনের জেদ সম্পর্কেও সবচেয়ে ভালো তিনি জানেন, তাই ছেলের সিদ্ধান্তের বাইরে যাওয়া সম্ভব নয়। ছেলের জন্য না হয় পরিবারের দিকে তাকাবে না, কিন্তু মেয়ে, সেদিকে অবশ্যই তাকাতে হবে। শিগগিরই শান্তিনগর যেতে হবে তাকে, শিগগিরই।
আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন লিখেছেন জান্নাতুল নাইমা। শান্তিনগর থেকে হুমায়ুন তালুকদারের ফুফাতো ভাই এসেছেন। মান্নান শেখ একা আসেননি, সঙ্গে করে নিয়ে এসেছেন সহধর্মিণী তাসলিমাকেও। মামাতো ভাইদের বাড়িতে হঠাৎ এভাবে আসার কারণ হল সামনের মাসের প্রথম সপ্তাহে তার একমাত্র মেয়ে মেরির বিয়ে। হুমায়ুন তালুকদারের বড় ফুপুর বিয়ে হয়েছিল শান্তিনগরেই, শেখ বাড়িতে। কাছাকাছি বাড়ি হওয়াতে অন্যান্য ফুপুর ছেলেমেয়েদের তুলনায় এই ফুপুর ছেলেমেয়েদের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি গভীর হুমায়ুন আর হামিদের। হুমায়ুন হামিদ কেউই দেশে নেই। তারা না থাকায় মান্নান শেখ রবিনা তালুকদারকেই নিমন্ত্রণ করলেন বিয়ের 7 দিন পূর্বেই যেন তারা সপরিবারে উপস্থিত হয়, এজন্য বিশেষ অনুরোধও করলেন। ফুপাতো দেবরের অনুরোধে 7 দিন পূর্বেই যাওয়ার জন্য সম্মত হলেন রুবিনা। সম্মতি জানিয়ে তাদের সন্তুষ্ট করে দুপুরের খাবারের আয়োজন শুরু করলেন তিনি। দেবরের বউকে একবেলা না খাইয়ে বিদায় দেওয়ার মতো মানুষ তিনি নন। জোহরের ওয়াক্তে ঘুম ভাঙল হ্যাভেনের। ব্রাশ করতে করতে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে। অবলোকন করছে মধ্যাহ্নের প্রাকৃতিক পরিবেশ। মুহূর্তেই হীরার আবির্ভাব ঘটল। ভাইয়ের পেছনে কয়েক হাত দূরে এসে দাঁড়াল সে। জানালো শান্তিনগর থেকে মেহমান এসেছে, তাদের মান্নান চাচা আর তাসলিমা চাচি। শান্তিনগর শব্দটা কর্ণগোচর হতেই সমস্ত ইন্দ্রিয় সচল হয়ে উঠল হ্যাভেনের। তাদের পৈতৃক নিবাস শান্তিনগর। এতকাল এই নামটা শুনলে বুকটা বিতৃষ্ণায় ভরে উঠত, অথচ আজ এই নামটা শোনামাত্রই অক্ষিকটরে ভেসে উঠল অভিলাষণীয় এক সুশ্রী মুখ। অন্তঃকণ তীক্ষ্ণভাবে স্মরণ করিয়ে দিল সে রমণীকে। এক নিমিষে তৃষ্ণার্ত হয়ে উঠল তার দুটি চোখ, একটি হৃদয়, যে তৃষ্ণার প্রকোপে করুণভাবে ছটফটিয়ে উঠল সে। বুকের ভেতর অসহনীয় তোলপাড় সৃষ্টি হতেই বাম হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে সজোরে এক ঘুষি দিয়ে ক্ষান্ত হল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটাল শুধুমাত্র নিজের ভেতর চলা অদম্য অনুভূতিদের কিছুটা দমন করার জন্য। তার এহেন কাণ্ড দৃষ্টিপাত করে কয়েক পা পিছিয়ে গেল ছোট ভাই হীরা। গোল গোল চোখে তাকিয়ে ঢোক গিলল সে। সহসা হ্যাভেন ব্যালকনির গ্রিলের ফাঁকে একদলা থুতি ফেলে হাঁ করে হেসে উঠল। হাসির মাঝে হীরার দিকে রহস্যময় চাহনি নিক্ষেপ করে বলল, কেন এসেছে তারা? আমাকে আরো উন্মাদ করতে এসেছে? আমি কিন্তু কামড়ে দিব। কথাটা বলেই বাঘের মতো গর্জন করার অভিনয় করল সে। তেড়ে এলো হীরার দিকে। হীরা নিজেকে ধাতস্থ করে নিয়ে তাদের আসার মূল কারণটা বলল। আরেক দফা হেসে নিল হ্যাভেন। কি ভয়ঙ্কর হাসি! অচেনা কেউ প্রথমেই হাসি দেখলে নির্ঘাত ভয়ে গলা শুকিয়ে ফেলবে। তার অনেকগুলো বদভ্যাসের মাঝে একটি হল খুবই ভয়ঙ্করভাবে হাসে সে, যা তার পরিবারের লোকদের মনেই ভীতির সঞ্চার করে। তার অট্টহাসি ভয়ঙ্কর হলেও মুচকি হাসিটা অমায়িক। হাসি নিয়ে তার দোষ গুণ দুটোই রয়েছে। পৃথিবীতে বোধহয় সেই মানুষগুলো সবচেয়ে বেশি অদ্ভুত, যারা হেসেছে মানেই কেউ ফেঁসেছে, আবার যারা হেসেছে মানেই কেউ মরেছে। ট্রাউজারের পকেটে এক হাত গুঁজে ব্রাশ করতে মনোযোগী হল হ্যাভেন। হীরা ক্ষণকাল নিশ্চুপ দাঁড়িয়ে থেকে কি উত্তর দেবে বুঝতে না পেরে চলে যেতে উদ্যত হল। অমনি হ্যাভেন ছুড়ে দিল আরও একটি প্রশ্ন। মান্নান চাতার বাড়ি থেকে আরভান আলীর বাড়ির দূরত্ব কতটুক ব্রাদার? তৎক্ষণাৎ হিসেব করে হীরা জবাব দিল, হাঁটা পায়ে 9-10 মিনিটের পথ। শরীর হেলিয়ে দুলিয়ে কয়েক কদম এগিয়ে এলো হ্যাভেন। হীরার এক গাল টিপে দিয়ে মৃদুস্বরে বলল, বান্না চাচার মেন নাম্বার নিয়ে আয় জলদি। প্রশ্নসূচকে তাকালো হীরা। হ্যাভেন বিরক্ত চোখে তাকিয়ে বলল, চোখ গেলে দিব। ছোটবেলা থেকে কি শিখিয়েছি মনে নেই? ক বললে কলকাতা বুঝবি, ব বললে বুঝবি বাংলাদেশ। তবে এখন কেন বুঝতে পারছিস না? টনক নড়ল হীরার। অধরকণে দুষ্টু হাসি ফুটল তার। গোলাপি রঙের ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভেজাতেই তা দ্বিগুণ আকর্ষণীয় হয়ে উঠল। হ্যাভেন মেকি হেসে বলল, নটি বয়। হীরার হাসিটা বিস্তৃত হল। মাথা দুলিয়ে বিড়বিড় করে তোমারই তো ভাই বলতে বলতে প্রস্থান করল সে। হ্যাভেনের ষষ্ঠ ইন্দ্রয় আন্দাজ করেছিল তাদের চাচাতো বোন মেরির সঙ্গে সুন্দরী আহির সংযোগ থাকতে পারে। আশ্চর্যজনকভাবে তার আন্দাজটাই সত্যি হল। হীরা এসে জানালো মেরিও সাদত কলেজে পড়ে, অনার্স 2য় বর্ষ, বিভাগ বাংলা। বিশেষ সংবাদটি হল মেরি আর আহি দুজনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মেরি নিজ মুখেই জানিয়েছে আহির সঙ্গে তার সম্পর্ক 1 বা 2 দিনের নয়। তাদের সম্পর্ক প্রায় 5 বছরের। মেরির একমাত্র বেস্ট ফ্রেন্ড আহি। মেরি আহির সম্পর্কের গভীরতা জানতে পেরে হ্যাভেনের দুষ্টু মস্তিষ্ক নৃত্য করতে শুরু করল। পরিকল্পনা করে ফেলল তাদের প্রেম উপাখ্যানের সূচনাটা তবে বিয়ে বাড়িতেই হবে। আকস্মিক পুরো বাড়িতে ঈদ উৎসব শুরু হয়ে গেল। হ্যারি হীরার উৎসব দেখে মিটিমিটি হাসতে লাগল হ্যাভেন। মনে মনে ছক কষে ফেলল শুধু সুন্দরী হৃদয় হরণ নয়, পুরো সুন্দরীটাকেই ডাকাতি করবে সে। ছোটবেলা থেকেই নিজের পছন্দের জিনিসগুলো ছিনিয়ে নিতে পছন্দ করে হ্যাভেন, কিন্তু এবারের পছন্দটা পুরোটাই ব্যতিক্রম। এই পছন্দে দেহ আছে, প্রাণ আছে, ভাব আছে, অনুভূতি আছে, যার কোনোটাতেই সে আঘাত করতে ইচ্ছুক নয়। বাধ্য হলে সে ভিন্ন কথা।
আপাতত কোনো বাধ্যতা আসেনি। বিয়ের ব্যাপারগুলো আব্বা দেশে না ফিরলে এগোবে না। আম্মাও এই ব্যাপারে খুব বেশি কিছু বলেননি। তাদের না হয় সময় দিল, কিন্তু সুন্দরীকে সময় দিতে মোটেও প্রস্তুত নয় হ্যাভেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে ভাইদের নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে এলো হ্যাভেন। মেরির সঙ্গে হ্যারি হীরার বোন সম্পর্কটা এ কদিনে বেশ মজবুত হয়েছে। হ্যাভেনের সঙ্গেও দু একবার কথা হয়েছে মেরির। আহি সম্পর্কিত সকল আপডেট মেরির থেকে নিচ্ছে হ্যাভেন। মনে মনে হ্যাভেনকে আহির জন্য ভীষণই পছন্দ হয়েছে মেরির। সবচেয়ে বড় কথা, তার এতদিনের আফসোস কিছুটা হলেও লাঘব হবে। নিজের কোনো ভাই নেই, আপন চাচাতো ভাইগুলোকে আহির জন্য মোটেই উপযুক্ত লাগেনি কখনো। তাই সবসময় সে আফসোস করে বলতো, ইস, আমার যদি বড় ভাই থাকত, তোকে কনফার্ম আমার ভাবি বানাতাম। তার কথা শুনে আহি মিটিমিটি হেসে বলতো, তুই বানানোর আগেই তাকে নিয়ে আমি ভেগে যেতাম। এসব নিয়ে দুই বান্ধবীর কত হাসি তামাশা চলত। কিন্তু মেরি সত্যিই মন থেকে চাইত আহির মতো অসাধারণ রূপের মেয়েটি অসাধারণ একটি ভাগ্য পাক। তার সেই চাওয়া এবার পূরণ হওয়ার পালা, কারণ তার চাচাতো ভাই হ্যাভেন তালুকদার মানুষটা অসাধারণই বটে। আহির মতো রূপেগুণে পরিপূর্ণ মেয়েটি অমন বড় বাড়ির বড় ছেলের বউ হওয়ারই যোগ্যতা রাখে। হ্যাভেনের ব্যক্তিত্ব সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছে সে। দোষগুণ মিলিয়েই মানুষ, তাই হ্যাভেনের দোষগুলো আহামরি লাগল না তার। বরং ইউনিক পার্সোনালিটির এই মানুষটাকেই পারফেক্ট লাগল তার সুন্দরী বান্ধবীটির জন্য। বিয়ের আর মাত্র 11 দিন বাকি। শ্যামলিমা মেরি রূপচর্চায় এক বিন্দু ত্রুটিও রাখছে না। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে তার একটি চাওয়াও অপূর্ণ রাখা হয় না। যখনই যা আবদার করেছে তখনই তাই পেয়েছে। বিয়ে নিয়েও তার শখের শেষ নেই, আবদারই নেই ত্রুটি। ধীরে ধীরে সবটাই মেটাচ্ছে, পূর্ণ করছে বাবা মা। কখনো পরিবার, কখনো বা একা, শুধু বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়ে যাচ্ছে। গতকাল সে বান্ধবী আহিকে নিয়ে গিয়েছিল পার্লারে। ফেসিয়াল, হেয়ার স্পা করে বাড়ি ফিরেছে। রাতের বেলা হঠাৎ তার ইচ্ছে জাগল আহির কোকড়া কোকড়া চুলগুলোকে স্ট্রেইটভাবে দেখার। তার বিয়ে উপলক্ষে খালাতো মামাতো বোনরাও তো রূপচর্চা করছে, কত কেনাকাটা করছে, তাহলে আহি কেন এসব ব্যাপারে এত উদাসীন? নিঃসন্দেহে সেই সুন্দরী, তাই বলে কি এই সৌন্দর্যের যত্ন নেবে না? অন্ততপক্ষে কোকড়া চুলগুলো স্ট্রেট তো করতেই পারে। তার কাছে হেয়ার স্ট্রেট মেশিন রয়েছে, সেটা দিয়ে স্ট্রেট করলে দীর্ঘদিন থাকবে না বলে আহিকে নিয়ে আজ আবারও পার্লারে ছুটল। এতে আহি ভীষণ রাগ দেখাল, অসংখ্যবার নিষেধ করল, কোনো কথাই কান দিল না মেরি, বরং বিভিন্ন আবেগপ্রবণ কথা বলে আহির মনটাই নরম করে দিল। প্রিয় বান্ধবী কিছুদিন পরই শ্বশুরবাড়িতে চলে যাবে, নতুন জীবনে প্রবেশ করবে, তাই তার এই আবদারটুকু বাধ্যই রাখতে হলো আহিকে। আবার কিছুটা মন খারাপ হলো এই ভেবে যে মেয়েটা তাকে কতটা ভালোবেসে তার জন্য এক নিমিষে কতগুলো টাকা খরচ করে ফেলল। বান্ধবীর জন্য বান্ধবীর এই ভালোবাসাটা সত্যিই বিস্ময়ের। আবার অন্তঃকরণ বলে উঠল, মেরি তো শুধু তার বেস্ট ফ্রেন্ড নয়, প্রাণের চেয়েও প্রিয় বোন। মায়ের মৃত্যুর পর নানা বাড়ি এসে হুট করেই এই মেয়েটার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব হয়ে গেল। সম্পর্কের গভীরতা বাড়তে বাড়তে আজ এই পর্যন্ত। মেরি তার জীবনে ঠিক যেন সৃষ্টিকর্তার অশেষ রহমত। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। স্কুল ছুটির পর বাজারে এসেছিল আহি। নানির জন্য কিছু ফলমূল কিনল সে। ফেরার পথে অটো বা রিকশা কোনোটাই নেওয়ার প্রয়োজন বোধ করল না। সে খুবই হিসেবি মেয়ে। অপচয় করা, বিলাসিতা করা এই ধরনের স্বভাব তার মধ্যে নেই। তাই পাকা রাস্তা ছেড়ে পরিচিত কাঁচা রাস্তাটা ধরল। পায়ে হেঁটে রওনা দিল বাড়ির পথে। ৬-৭ মিনিট লাগবে পৌঁছাতে। কয়েক পা আগানোর পর পরিচিত একজনের ডাক শুনতে পেল সে। হাঁটা পা থমকে গেল মুহূর্তেই। পিছনে ঘুরে ডাক দেওয়া মানুষটিকে দেখে ঢোক গিলল দুবার। মনে মনে ৩ বার ইন্নালিল্লাও পড়ল। যেই মানুষটির ডাকে তার ইন্নালিল্লা পড়তে হল, সে মানুষটির নাম সুজন। তাদের ইউনিয়নের চেয়ারম্যানের বড় ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি নিয়ে পড়ছে, ৪র্থ বর্ষ। গত ৪ বছর ধরে আহির পিছনে হাত পা ধুয়ে পড়ে আছে ছেলেটা। ওর দৃঢ় বিশ্বাস আহিকে যদি কেউ জয় করে নিতে পারে, তাহলে সেই মহিয়ান ব্যক্তিটি সে নিজেই। অতিরিক্ত আত্মবিশ্বাসী এই ছেলেটাকে মোটেই পছন্দ করে না আহি। রোগা পাতলা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে দেখলেই ওর গাল টিপে দিতে ইচ্ছে করে। মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা সরল চোখ দুটোতে তাকালে প্রেমিক নয়, ভাই ভাই অনুভূতি জাগ্রত হয়। এহন অনুভূতির বিশেষ আরেকটি কারণ হল সুজনের হাইট, যা আহির থেকে হিসেব মতন 2 ইঞ্চি কম। এই 2 ইঞ্চি হাইট হিসেব অনুযায়ী।
চোখের হিসাবে মনে হয় সুজন আহির চেয়ে ৩-৪ ইঞ্চি খাটো তো হবেই। যদিও আহির মামি বলেন সুজন এত বেশি খাটো সত্যিই নয়। রোগা পাতলা বলে লম্বাটে, শক্ত বাঁধুনির সুশ্রীদেহের আহির পাশে ওকে একটু বেশিই খাটো মনে হয়। তবু ৫ ফুট ৫ ইঞ্চি হাইটের একটা মেয়ে কি চাইবে তার বর ৫ ফুট ৩ হোক? নিশ্চয়ই চাইবে না। আহিও চায় না জীবনসঙ্গী হিসেবে সুজন নামক ভাইপ্রকার ছেলেটাকে। ছুটন্ত পায়ে এসে আহির পাশে দাঁড়াল সুজন। চঞ্চলিত কণ্ঠে প্রশ্ন করল, ওদিক দিয়ে বাড়ি যাবে? আহিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে মনে বিরক্তি, মুখে স্বাভাবিকতা ফুটিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি এখানে? উত্তরের অপেক্ষা না করে হাঁটা ধরল সে। তড়িৎ গতিতে সুজনও আহির সঙ্গে পা আগাতে আগাতে বলল, আমি গতকাল এসেছি, তোমাকে বাজারের দিকে আসতে দেখে আমিও আসলাম, একা একা আসতে দেখলাম তাই। একা আসতে দেখে এসছেন মানে? ক্রোধ মিশ্রিত সুর আহির। সুজন ঢোক গিরে বলল, না মানে আসলে আপনি আমাকে ফলো করছিলেন? যদি তুমি রাগ করো তাহলে ফলো করছিলাম না, আর যদি রাগ না করো তাহলে অবশ্যই ফলো করছিলাম। আহির মন চাইল জোরে ২টা থাপ্পড় লাগাতে। ক্রোধটুকু নিয়ন্ত্রণে নিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল সে। হাঁটার গতি বাড়ল সুজনেরও। সে মৃদুস্বরে বলল, আস্তে হাঁটো আহি। এ কথায় আহির হাঁটার গতি ৪ গুণ বেড়ে গেল। সুজন পরিস্থিতি বুঝে ঝটপট পকেট থেকে একটি লাল গোলাপ বের করল। পুরো রাস্তাটাই ছিল ফাঁকা। কাঁচা মাটির পথের দুধারে শুধু গাছগাছালি। ঘন গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে নিকটবর্তী বাড়িগুলো। মিনিট ২ পরপর একটা দুটো ভ্যান বা সাইকেল আসছে যাচ্ছে। এমন পরিবেশে সুজনের মন বড়ই রোমাঞ্চিত হয়ে উঠল। সে তড়াক করে আহির সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে প্রপোজ করল। ক্রমশ কঠিন হয়ে উঠল আহির মুখ। সে কাঠিন্যতা কিছু অপমানজনক বুলিতে পরিণত হওয়ার পূর্বেই ঝোড়ো হাওয়ার মতো করে উপস্থিত হল তালুকদার বাড়ির বিলাসবহুল গাড়িটা। কয়েক পলের জন্য চারিপাশ ধুলাবাড়িতে নিমজ্জিত হয়ে রইল। ধূপধাপ শব্দ তুলে গাড়ির ডোর খুলে বেরিয়ে এলো হেভেন, হ্যারি, হীরা। ওদের ৩ জনের কাকতালীয় আগমনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল আহি সুজন দুজনেই। হীরা চুইংগাম চিবুতে চিবুতে এগিয়ে এলো সুজনের সামনে। হাত বাড়িয়ে চট করে সুজনের থেকে গোলাপটা কেড়ে নিল সে। তড়িৎ বেগে নিজের কানের চিপায় গোলাপ গুজেও ফেলল। এরপর ইংরেজিতে কিছু সস্তা গালি দিল সুজনকে উদ্দেশ্য করে। গালে ২টো থাপ্পড় দিয়ে ভাষণ দিল কতক্ষণ। এরপর ভাষণের সমাপ্তিতে বলল, ভাবিজানের কাছে এক্ষুনি মাফ চা। গালে হাত চেপে সুজন বিস্মিত চোখে একবার আহির দিকে তো আরেকবার ৩ ভাইয়ের দিকে তাকাল। উত্তেজিত স্বরে বলল, আপনারা এসব কি বলছেন? আহি, ওনারা এসব কি বলছে? আর আপনারা আমার গায়ে হাত তুলে মোটেই ভালো করেননি। জানেন আমি কার ছেলে? পরিস্থিতি এতটাই বিগড়ে গেল যে আহি কিছু বলারই সুযোগ পেল না। এদিকে সুজনের ধমক শুনে ৩ ভাইয়ের মাথায় টক বগিয়ে রক্ত উঠতে লাগল। কিছু জটিলতা না থাকলে এখানে এই আতেলটাকে ৩ ভাই বুঝিয়ে দিত সে কার ছেলে আর তারা কোন বাড়ির ছেলে। রাজনৈতিক বিষয়গুলো মাথায় রেখে হ্যারি সভ্যভাবে সুজনকে নিয়ে দূরে যেতে চাইল, কিন্তু হীরা আহির কাছে মাফ না চাইলে যেতে দিতে নারাজ। তাই হীরাকে শান্ত করতে হেভেন এগিয়ে এলো। গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, আরে বাচ্চিকা, মাফ আমার কাছেই চাইলেই হবে। তোর ভাবিজানের কাছে মাফ চাইতে গিয়ে আবার কুনজর দেবে, সো তার কাছে মাফ না চাওয়াই বেটার। কথার শেষে ভাইকে চোখ টিপে দিল। হীরাও বসে এসে গেল। ২ ভাই মিলে তৎক্ষণাৎ এক প্রকার টেনে হিচড়েই সুজনকে নিয়ে বাজারের দিকে গেল। তেমন কিছু নয়, চেয়ারম্যানের আতিল ছেলেটাকে পাঠ্য বইয়ের বাইরে পড়াশোনা করিয়ে শিক্ষিত বানিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ওরা চলে যেতেই হেভেন তাচ্ছিল্য সুরে বলল, শালা দের ফিটিয়া কোথাকার। আহি আশ্চর্য হয়ে ওদের কাণ্ড দেখল। হেভেন সম্পর্কে এ কদিনে বেশ ভালোই জেনেছে সে। নিজ ইচ্ছাতে নয়, বন্ধু মেরিই জানিয়েছে তাকে। মেরির চাচাতো ভাই হেভেন তালুকদার। সামনের বছর নাকি এনার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ৮০%। ধনে সম্পদে ক্ষমতায় তার চেয়ে ১০০ গুণে উঁচে রয়েছে লোকটা, অথচ মনের দিক থেকে একেবারেই নিম্ন। সে ভেবে পায় না সাদা চামড়াতে পুরুষরা ঠিক কি খুঁজে। সম্মুখের পুরুষটা তো সাদা চামড়ার নয়, তাহলে কেন সাদার প্রতি তার এত আসক্তি? নিজে রূপবান নয়, অথচ রূপবতীদের প্রতি কি ঝোঁক! মেরি যতই হেভেন সম্পর্কে গুণগান শোনাক তাকে, সে কিছুতেই বিশ্বাস করে না, কিছুতেই না। সুজন তবু যেন তেন, কিন্তু এই হেভেন মোটেও সুবিধার না। তায়ের চোখ দেখলেই স্পষ্ট বোঝা যায়। না জানি অস্ট্রেলিয়াতে কত মেয়ের সঙ্গে শুয়েছে। ছি! দীর্ঘশ্বাস ছাড়ল। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। তড়িৎ গতিতে পা বাড়ালো সামনের দিকে।
অমনি হেভেন তার সামনে এসে দাঁড়ালো। তরিত স্বরে বলল, আই ডোন্ট লাইক ইট সুন্দরী, কারো অবজ্ঞা ঠিক আমার পছন্দ নয়। আহিরও বলতে ইচ্ছা করল, আমারও বাংলা ইংরেজি মিশিয়ে বাংলিশ ভাষা একদম পছন্দ নয় মিস্টার হেভেন তালুকদার। ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে চোয়াল শক্ত করে দৃঢ় স্বরে বলল, দেখুন, আমি পথে ঘাটে অপরিচিতদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। বাঁকা হেসে মাথা দুলিয়ে মুগ্ধ কণ্ঠে হেভেন বলল, আই লাইক ইট। আহি চারপাশে সচেতন চোখে তাকিয়ে এক পলক হেভেনের দিকে তাকাতেই চোখ নামিয়ে ফেলল। হেভেনের দৃষ্টিজোড়া তার কাছে বড্ড বদমাইশি লাগে। সেদিনও লেগেছিল, আজও লাগল। মনে মনে বলল, লোকটা সত্যিই একটা লম্পট। মুখে বলল, দেখুন ভাই, পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। সহসা হিংস্র গর্জন দিল হেভেন। এই, ভাই বলবে না? আটকে উঠল আহি। আশপাশে কেউ আছে কিনা, কেউ এই গর্জন শুনতে পেল কিনা দেখার জন্য চারপাশে দৃষ্টি ঘোরাল। কেউ নেই দেখে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঢোক গিলল। হেভেন তার লাল হয়ে আসা চোখ দুটোতে স্থিরতা এনে আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল। ছিটকে এক কদম পিছিয়ে গেল আহি। বিস্মিত চোখে তাকালো হেভেনের মুখ পানে। হেভেন বলল, তোমায় আমি একগুচ্ছ গোলাপের ভালোবাসা দিতে আসিনি, কারণ আমি চাই না গোলাপের প্রতি তোমার মুগ্ধতা আসুক। আমি এসেছি আমার হৃদয় নিংড়ানো সবটুকু অনুভূতি উজাড় করে দিতে। হৃদয়ের অনুভূতির চেয়ে নিশ্চয়ই গোলাপের কদর বেশি হতে পারে না। লোকে বলে, প্রিয়জনকে গোলাপ প্রেরণ করলে সে খুশি হয়, এতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু আমি এটা মানি না। আমি সেই সকল তথাকথিত প্রেমিক নই যে সামান্য একটি গোলাপের আশ্রয় নিয়ে প্রেয়সীকে প্রেমের আহ্বান জানাব। আমি সেই প্রেমিক যে হৃদয় গহীনের যত্নে লুকায়িত প্রগাঢ় ভালোবাসা নিয়ে প্রেয়সীর সামনে দাঁড়িয়েছি। একসেপ্ট মাই লাভ, মিস আহিয়ানা। আকস্মিক পরিবেশটা ভীষণ উত্তপ্ত হয়ে উঠল। কান দুটা দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে আহির। বুকের ভেতরটা যেন ক্রোধে দুই ভাগ হয়ে যাওয়ার উপক্রম। কোনো ক্রমে মেজাজ নিয়ন্ত্রণে এনে সে ভদ্রতার সঙ্গে বলল, আমি বাংলার স্টুডেন্ট, সাহিত্যে টুকটাক জ্ঞান রয়েছে আমার। আপনার বলা এই ভাষাগুলোতে সাহিত্যিক ভাব আছে। এক কাজ করুন, এসব লাইন বইতে ছাপান। আশা করা যায় খুব দ্রুতই জনপ্রিয়তা পাবেন। মিটিমিটি হাসতে হাসতে উঠে দাঁড়াল হেভেন। সাইকেলের টিং টিং শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। মাঝবয়সী একটি লোক সাইকেলের পেছনে মাঝারি আকারের একটি বস্তা নিয়ে আসছে। হেভেন হাত নেড়ে তাকে দাঁড় করাল। জিজ্ঞেস করল, চাচা, পেছনে কি? ধান ভাঙায় আনলাম বাবা। ধান ভাঙিয়ে চাল করে আনলেন, রাইট? হ বাবা। আচ্ছা চাচা, যান। সহজ সরল লোকটা চলে গেল। হেভেন ফিরে তাকাতেই দেখল আহি নেই। তড়িৎ চোখ গেল সম্মুখের রাস্তায়। মেজাজ কিঞ্চিত চটে গেল, পাত্তা না দিয়ে পুনরায় আহির পথ আটকে দাঁড়াল। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে কঠিন চোখে তাকাল আহি। হেভেন সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, ডু ইউ নো ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত? অফকোর্স ইউ নো, কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে আরফান আলীর ভাগ্নি থেকে তুমি আমার বউ হবে, বউ থেকে হবে আমার বাচ্চার মা। এগুলো কি ধরনের যুক্তি? চোখে মুখে তীব্র ক্রোধ ফুটিয়ে প্রশ্নটা করল আহি। হেভেন মুচকি হেসে বলল, ন্যাচারাল যুক্তি সুন্দরী। আমাকে আপনার ধান চাল মনে হচ্ছে? একদমই নয়। ইউ আর সো অ্যাট্রাক্টিভ লেডি, সুন্দরী। কি সুন্দরী সুন্দরী করছেন? পথ ছাড়ুন। ভদ্রবাড়ির ছেলেরা এভাবে কোনো মেয়ের পথ আটকায় না। হেভেনের মুখের উজ্জ্বল ভাবটা পরিবর্তন হয়ে গেল। দৃঢ়স্বরে বলল, নিঃসন্দেহে আমি ভদ্রবাড়ির ছেলে, কিন্তু ভদ্র আমি নই। এ কেমন স্বীকারোক্তি? বিস্মিত চোখে তাকিয়ে রইল আহি। থেমে থেমে চোখের পলক ফেলল সে। নিজের সম্পর্কে একটি কটু বাক্যের ধরন প্রশংসাকারে করল হেভেন। যা তাকে বুঝিয়ে দিল সম্মুখের পুরুষটি কিঞ্চিত পরিমাণও সুবিধার নয়। মেরি বলেছিল তার হেভেন ভাইয়া আর সবার মতো নয়, আলাদা গোছের মানুষ। এবার সত্যিই মনে হচ্ছে লোকটা খুবই তুখোর মস্তিষ্কের, তাই তো নিজেকে নিয়ে এভাবে কমপ্লিমেন্ট করতে পারল। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সে। এরপরই তাকে অবাক করে দিয়ে আকস্মাৎ হেভেন তার একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আহি যতই হাতটা টানতে চায়, হেভেন ততই শক্ত করে চেপে ধরে। পরপুরুষের এহেন স্পর্শে তীব্র লজ্জায় তার বুক কেঁপে ওঠে। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হয়। পুরো শরীর শক্ত করে কেবল হাতটা টানতে থাকে আর আশপাশে নজর ঘোরাতে শুরু করে। তার কাছে যে নিজের সম্মানটা সবার উপরে। তার অস্বস্তি, লজ্জা, অপমানকে সম্পূর্ণ অবজ্ঞা করে হেভেন নিজের প্রেম প্রেরণে ব্যস্ত হয়ে পড়ে। আমি তোমায় একগুচ্ছ কদম ফুলের ভালোবাসা দিতে আসিনি,
কারণ সেখানে তুমি শুভ্রতাকে অনুভব করতে পারবে, পাবে কিছুটা স্নিগ্ধতা। কিন্তু মুগ্ধতা তোমায় ঘিরে রাখতে পারবে না। মুগ্ধতার ছোঁয়া পেতে ভালোবাসার লাল গোলাপকে তোমায় মনে পড়বেই। ইচ্ছে করবে শত কাটার আঘাত পেয়ে হলেও মুগ্ধতায় ডুবে থাকতে। আমি তোমায় সমুদ্র সমান ভালোবাসা দিতে আসিনি, কারণ সমুদ্রের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব। অসম্ভব পরিমাণ ভালোবাসায় সম্ভব জিনিসের জায়গা দিতে চাই না। আমি তোমায় ওই আকাশ সমান ভালোবাসা দিতে এসেছি, যেই ভালোবাসাকে এই বুকে লালন করছি আমি শুধু তোমার জন্য। বিশাল ওই আকাশের শেষ ঠিকানা আমার জানা নেই, কারো জানা আছে কিনা তা নিয়েও সন্দিহান। ভালোবাসা জানাহীন ওই আকাশটার মতো নেই, যেখানে তুমি খুঁজে পাবে রংধনুর 7 রঙকে। ওই আকাশটা যেমন তোমায় রোদের প্রয়োজনে উত্তাপে পুড়িয়ে দেবে, আমার ভালোবাসার উত্তাপও তোমায় পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে। ওই আকাশটা যেমন বৃষ্টির প্রয়োজনে তোমায় ভাসাতে বাধ্য, আমার ভালোবাসাও তেমন অথই জলে ডুবতে বাধ্য করবে তোমায়। আমার এই ভালোবাসা গ্রহণ করো সুন্দরী, নিজেকে ধন্য করো। আমার ভালোবাসা গ্রহণ করে আমাকে ধন্য করো তোমার গভীর প্রেম দিয়ে। হ্যাভেন তালুকদার, সে লাভ ইউ সুন্দরী। নিজের প্রেমময় বাক্যগুলোর সমাপ্তি টেনে আকাশ বাতাস সাক্ষী রেখে আহির নরম হাতের উল্টো পিঠে গভীর চুম্বন এঁটে দিল হ্যাভেন। সর্বাঙ্গ ঝাঁকি দিয়ে উঠল আহির, যেন আকস্মাৎ বিদ্যুতের স্পর্শ লেগেছে গায়ে। বিস্ফোরিত চোখ গলে অশ্রু গড়িয়েও পড়ল কয়েক ফোঁটা। এ অশ্রু কঠিন অপমানের, এ অশ্রু তীব্র লজ্জার, এ অশ্রু অসম্ভব ঘৃণার। ক্রোধের আগুনে জ্বলে উঠল তার চিকচিক করতে থাকা চোখ দুটো। বাঁ হাতটা চনমনে হল এই অসম্মানের তীক্ষ্ণ জবাব দিতে। সে ভুলে গেল তার সামনে কে দাঁড়িয়ে আছে। ভুলতে বাধ্য হল সে হ্যাভেন তালুকদারের পরিচয়। কেবল নিজের সঙ্গে হওয়া চরম অপমানের তীব্র প্রতিবাদ জানিয়ে কষিয়ে এক থাপ্পড় লাগাল ঘৃণার যোগ্য মানুষটার ডান গালে। হ্যারি হীরা নিজেদের কাজ শেষ করে আসছিল। দূর থেকে আহির করা কাণ্ডটি দেখে রুহ কেঁপে উঠল দুজনের। দুই ভাই একসঙ্গে দৌড়ে এলো। শক্ত হাতে হ্যাভেনের কাঁধ চেপে ধরল হ্যারি। সে কল্পনাও করতে পারছে না এখন কি তাণ্ডব হবে। যে নিজের বাবা মা ব্যতীত অন্য কারো সাধারণ চোখ গরমে সহ্য করতে পারে না, যেই ভুল করে তার পরিণতি কতখানি ভয়ানক করে দেয় হ্যাভেন শুধুমাত্র তারাই জানে, সেই হ্যাভেনের গায়ে কিনা এই সামান্য মেয়েটা হাত তোলার সাহস দেখিয়েছে। মেয়েটা নিজের জীবনের ঘোরতর সর্বনাশ এভাবে ডেকে আনবে ভাবতেও পারেনি হ্যারি। তার নিজেরই শরীর কাঁপছে এবার। থাপ্পড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই আহির হাত ছেড়ে দিয়েছে হ্যাভেন। সম্মুখে রমণীটির সাহস দেখে ক্রোধে বাক্য হারাসে। চোয়ালদয় কঠিন থেকেও কঠিন হল তার। চোখ দুটো ক্রমশ লাল হতে শুরু করল। ক্রোধান্বিত স্বরে উচ্চারণ করল কেবল একটি বাক্য, আই ডোন্ট লাইক ইট সুন্দরী। তার সে বাক্য কর্ণগোচর হতেই আহির বুকের ভেতর তীব্র ভয়ের সঞ্চার হল। হীরা পেল ক্ষিপ্ত সাহস। সে নিশ্চিত হয়ে গেল হ্যাভেন এই মেয়েকে আর যাই হোক ভালোবাসবে না, বড়জোর কদিন ইউজ করতে পারে। এমন নিশ্চয়তা থেকে আহির দিকে তেড়ে এসে গাল বরাবর একটা থাপ্পড় লাগাতে উদ্যত হল, কিন্তু তার পূর্বেই তার গালে সজোরে হ্যাভেনের দেয়া থাপ্পড় পড়ল। রক্তচক্ষুতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে হ্যাভেন বলল, তোর সাহস হয় কি করে ওর দিকে হাত তোলার? চমকে গেল হীরা, চমকালো হ্যারিও, আহিও। হীরা গালে হাত রেখে অপরাধী গলায় বলল, ব্রো, তোমার গায়ে কেউ হাত তুললে আমি সহ্য করতে পারি না। সহসা অট্টহাসিতে ফেটে পড়ল হ্যাভেন। যা দেখে আহির মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। অবিরত কাঁপতে শুরু করল পা দুটো। গলা শুকিয়ে প্রাণ যায় যায় অবস্থাও হল। সকলকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিয়ে সহসা হ্যাভেন চিৎকার করে বলল, আমার গায়ে অন্য কেউ হাত তোলার সাহস কোনোদিন পায়নি, আর কখনো পাবেও না। আজ আমার গায়ে কে হাত তুলেছে জানিস আমার সুন্দরী? সে তো অন্য কেউ নয়, সে শুধুই আমার। সে আমার সুরসুন্দরী, তোদের ভাবি যান। পুনরায় হুহা করে হেসে উঠল হ্যাভেন। তার এই হাসি, অদ্ভুত বাক্যোচ্চারণ বুকের ভিতরটা অসুস্থ করে তুলল আহির। মনে মনে সে শুধু সাহায্য চাইল এক সৃষ্টিকর্তার নিকট। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। সেদিনের ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আহি। বিভৎস এক ভবিষ্যৎ কল্পনা করে ক্ষণে ক্ষণে আতঙ্কিত হয়ে পড়ছে সে। মেরির সঙ্গে কয়েকদিন দেখা হয়নি, জানানো হয়নি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকে। নিজের করা সাংঘাতিক কাণ্ড সম্পর্কেও জানানো হয়নি। মূলত ওই দিনের পর তার মনের কুঠুরিতে এমন এক শঙ্কার জন্ম হয়েছে যে স্কুল পর্যন্ত যায়নি। কদিন তো ঘরের কোণে লুকিয়ে কাটিয়ে দিল। মনের কোণে চলা ভয়গুলো জানতেও দিল না পরিবারের লোকগুলোকে।
কিন্তু আজ তো বের হতেই হবে। দুদিন পরই মেরির শুভ বিবাহ। বান্ধবীর বিয়েতে তাকে যে উপস্থিত থাকতে হবে। মেরি তাকে প্রতিজ্ঞা করিয়ে রেখেছে, সেই প্রতিজ্ঞা যে রাখতেই হবে। সকাল সকাল 3 দিনের জন্য নিজের সবকিছু গুছিয়ে নিল সে। ইতিমধ্যে স্কুল থেকে 7 দিনের ছুটি নেওয়াও শেষ। সকালে নাস্তা করার সময় নানি মামা মামিকে জানিয়ে রেখেছে সে আজই মেরিদের বাড়ি চলে যাবে, তারা যেন বিয়ের দিন ঠিক সময় পৌঁছে যায়, নয়তো মেরিসহ মেরির পরিবারের লোকজন ভীষণ মন খারাপ করবে। মামি কোন শাড়ি পরবে, নানি কি পরবে, সমস্তই ঠিক করে দিল। মামাকে বাছাই করে দিল বাদামি রঙের একটি পাঞ্জাবি। ছোট ভাইদেরও বলে দিল তারা কি পরে যাবে, কটা নাগাদ যাবে। সবশেষে ঘরে ফিরে নিজে তৈরি হয়ে নিল। হঠাৎ নানি ঘরের দুয়ারে এসে ডাকতে শুরু করল, ও আহি বাইর হ দেহি, পাশের গ্রামের একাব্বর আর তার বউ আইসে তোরে দেখতে, বাইর হতো। ধবধবে সাদা রঙের সুতি সালোয়ার কামিজ পরিহিত আহি ব্যস্ত ভঙ্গিতে দুয়ারের সামনে বেরিয়ে এলো। উঠানে আড়েফেলের 3টে প্লাস্টিকের চেয়ার পেতে বসা 3 জন ব্যক্তি, একাব্বর মিয়া, তার বউ জমিলা, আর আহির মামা আরফান আলী। কিছুক্ষণের মধ্যে তার মামি এলেন 3 জনের জন্য পান নিয়ে। একাব্বর মিয়ার বউ পান মুখে দিয়ে আহির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। মাথা দুলিয়ে রহস্যময়ী হাসতে লাগল মহিলাটি। নানি আহিকে সামনে যেতে বললে সে মনে মনে ভীষণ বিরক্ত হল। বুঝে নিল ওনারা ঘটক ঘটকই। মনের বিরক্তি দীর্ঘশ্বাসরূপে বের করে মৃদু পায়ে এগিয়ে গেল। মিষ্টি সুরে সালাম দিল ওদের, আসসালামু আলাইকুম। সে নিশ্চিত ছিল এরা তার জন্য কোনো না কোনো সম্বন্ধ নিয়ে এসেছে, কিন্তু কার সম্বন্ধ সে সম্পর্কে জানত না। ধারণার বাইরে ছিল যে, ছিল অবিশ্বাস্যও। সালামের জবাব ফিরিয়ে একাব্বর মিয়া বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এ তো দেখি সত্যিই হুড়পড়ি। তার বউ আহিরূপে মুগ্ধ হয়ে গালে হাত রাখলেন, বললেন, এগো মেয়ে তো দেখি শান্তিনগর না রূপনগরের অধীশ্বরী। তালুকদারের পোলা চোখ আছে জমিলা। খ্যাকিয়ে হেসে কথাটা বললেন একাব্বর। পানের পিক ফেলে জমিলা উঠে দাঁড়ালেন। আহির সামনে এসে চিবুক ছুঁয়ে বললেন, আলো মেয়ে, কোন বাড়ির থিকা তোর সম্বন্ধ আনছি জানোস? বিরাট বড় লোক, ঢাকায় বিরাট ব্যবসা, হুনছি বিদেশেতেও ব্যবসা আছে। তালুকদার বাড়ির বড় পোলায় তোর রূপে পিছিলা পড়ছে ছাড়ি, হেই খবর শুনছস? পোলার মাইকাইল আমাদের লোক পাঠায় নিয়ে গেছিল শহরত্বে। কি বিশাল বাড়ি, এতকাল খালি হুনছি, কাইল যাইয়া 2টা চক্ষে দেখা ওয়াইলাম। কি ভাগ্য রে তোর, কি ভাগ্য! তোর কপাল ধুইয়া গ্যালাসে গ্যালাসে হকগেন পানি খাওয়ানো উচিত। আলো পাপ্পুর মাও, ছ্যারির ভাগ্য যে খপ কইরা খুইলা গেছে। শুনের ঘরে সেসামেসা এসি আইতাছে গো। জমিলাপার বিস্তর বর্ণনা শেষ করে আহির বাঁপাশের ভূমিতে পিক ফেললেন। একাব্বর মিয়া খ্যাক খ্যাক করে কেশে বললেন, শুনের ঘরে তো এসি আইব্বই জমিলা, গোবরে যদি পদ্ম ফুটতে পারে শুনের ঘরে এসি আইব্ব না কে? গেদির শৈল থিকা তো দেখি রূপ খৈসা খৈসা পড়তাছে। বক্ষ গহ্বর মগজ উভয়ই দপদপিয়ে উঠল আহি। পায়ের নিচ থেকে যেন মৃত্তিকা দুভাগ হয়ে সরে গেল, সে যেন হারিয়ে গেল পাতালে। শরীরের প্রতিটি লোম কোপে কাটা দিয়ে উঠল নিমিষেই। সেদিনের ঘটে যাওয়া ঘটনাটির পরই প্রস্তাব নিঃসন্দেহে ভয়াবহ একটি দুর্ঘটনা বলা চলে। ভেবেছিল দোষ না থাকা সত্ত্বেও মেরির মাধ্যমে হেভেন তালুকদারের নিকট ক্ষমা চাইবে সে। যতই হোক, তারা বড় বাড়ির বড় মাপের ক্ষমতাসীন মানুষ। এছাড়া লোকটা আগামীতে সম্মানজনক আরও একটি ক্ষমতাতেও আসবে। বিপদে আপদে যে কোনো মুহূর্তে এদের শরণাপন্ন হতেই হবে। তার মতো মেয়ের এত বড় লোকের সঙ্গে পাঙ্গা নেওয়া কুফল সুফল বই আনবে না। কিন্তু ক্ষমা চাওয়ার আগেই এই কি ঘটে গেল? মামার আগে হয়ে গেলেই তো মুশকিল। পূর্বের প্রস্তাবগুলো যতই ফিরিয়ে দেখ, এবার নিশ্চয়ই এই প্রস্তাব ফিরিয়ে দেবেন না মামা। তালুকদার বাড়ি বলে কথা, এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানেও তো বিপদ। এমন একটি বিয়ে প্রস্তাব এলো, সেই প্রস্তাব গ্রহণ করলেও বিপদ, প্রত্যাখ্যান করলেও বিপদ। মাত্রাতিরিক্ত চিন্তায় শরীরে ঘাম ছেড়ে দিল আহির। করুণ চোখে তাকালো মামার দিকে। মামার মুখটা খুবই প্রসন্ন, বুঝাই যাচ্ছে অমাবস্যার চাঁদ হাতে পেয়েছে সে। ওই প্রসন্ন মুখ আহির বুকের ভয়টা তীব্র করল। একাব্বর মিয়া সহসা 1 মুঠো টাকা আহির হাতে দিয়ে মুঠোবন্দি করে বলল, এখানে চকচকা 10টা 1000 টাকার নোট আছে। তালুকদার বাড়ির গিন্নি এমন চকচকা ফকফকা 20টা নোট দিছিল আমারে, বইলা দিছিল, হেইখান থিকা 10টা আমার সম্মাননা আর 10টা তোমার সম্মাননা। তুমি খুশি হইছ তো আম্মাজান? মনের ভেতরে তীব্র আন্দোলন চলছিল আহির।
এ আন্দোলনে ঘি ঢেলে দিল 1000 টাকার 10টি নোট। বড় বড় লোকের ঠিক বড় বড় ব্যাপার স্যাপার, কিন্তু এই বড় ব্যাপারটি হজম করতে অখুশি সে। তাই করুণ চোখে মামার দিকে তাকিয়ে রইল। মামা উঠে এসে প্রসন্ন চিত্তে একাব্বর মিয়াকে বললেন, খুশি মানে? আমার ছোট আম্মা খুব খুশি একাব্বর ভাই। কি আম্মা যান? হ্যাঁ বলো, জানিয়ে দাও তুমি এই প্রস্তাব পেয়ে খুশি মনে সম্মত। আহি স্তব্ধভূত হয়ে ঠাঁয়ে দাঁড়িয়ে রইল, দুচোখ তার ছলছল। মামি এসে ওর কাঁধ জড়িয়ে ধরল, মাথায় চুমু খেয়ে বলল, সত্যিই তোর কপাল ভালো আহি, দুয়া করি তুই যেন চিরসুখী হোস। এরপর জমিলাকে উদ্দেশ্য করে বলল, জমিলা ভাবি, সামনে মাসের কত তারিখে তারা আহিকে দেখতে আসবে? তারিখটা আগেভাগেই জানাতে বলবেন। বুঝেনি তো, আমাদের ঘটা আয়োজন সময় নিয়েই করতে হবে। ঘরদোরের অবস্থা তো দেখছেনি, অমন বাড়ির মানুষ এই বাড়ি আসবে, বসবে, আত্মীয়তার সম্পর্ক গড়বে, সামর্থ্য অনুযায়ী আপ্যায়নে বিন্দু ত্রুটিও রাখতে চাই না। জমিরা বললেন, ঠিকই তো কইস পাপ্পুর মা, হেরা তো শান্তিনগর আইসেই, শেখ বাড়ি গোবাড়ি বিয়ার দাওয়াত খাইতে আইসে, তারপরে বাড়িতে যাইয়া তোমাগরে জানাই দিব। এখন খালি সংবাদটা দিয়া গেলাম, যাতে মেয়ারে আর কেউ আইসা না দেখতে পারে, আর কোনো ঘটক জানি আশেপাশে ঘুরঘুর না করতে পারে। শুনলাম চেয়ারম্যানরেও কড়া নিষেধাজ্ঞা জারি করছে, হেরাও পিছায় গেছে। হুমায়ুন ভাইয়ের সামনে কি হেরা কুলাবার পায়? মামি আর জমিলার কথা শুনে আহির দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। ধন, সম্পদ, ক্ষমতার জাদুশক্তি এতটাই প্রখর যে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিন্দু ভাবনা চিন্তা না করল তার মামা মামি। এক কথায় রাজি হয়ে গেল। আনন্দে কুটি কুটি হয়ে রইল সকলে। না তারা ছেলে দেখতে চাইল, না তারা ছেলের সম্পর্কে তেমন কোনো খোঁজখবর নিল। টাকার শক্তি, ক্ষমতার শক্তি এতটাই। শ্বাসরোধ করে নানির দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করল সে। নানির মুখশ্রীতেও আনন্দ গলে পড়ছে। আর দাঁড়াল না সে, এক ছুটে নিজের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করে দিল। সকলে ভেবে নিল সে লজ্জা পেয়ে চলে গেল। শুধু নানি বুঝতে পারল এটা লজ্জার প্রস্থান নয়। প্রতিটি মানুষের জীবনে নানিই যে দ্বিতীয় মা, তাই আহির মনোভাব নানিই আজ করতে পারলেন। একাব্বর মিয়া আর জমিলা চলে গেলেন। আহি টের পেয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পরই নানি এলো ঘরে। আহি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে কয়েক পল ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। নানি তার মাথায় হাত বুলিয়ে বলল, তুই কি এই বিয়াতেও রাজি না? না নানি, না, আমি একটুও রাজি না। অবিরত মাথা নাড়িয়ে অসম্মতি জানালো আহি। নানি আতকে উঠে বলল, অমন সর্বনাশা কথা কইস না। তালুকদাররা যে বড় ভালা মানুষ, ওই বাড়ির পোলা দিয়া বিয়ে আইছে, আলহামদুলিল্লাহ ক, সন্তুষ্ট হ। নানি, আমি তালুকদার বাড়ির বড় ছেলেকে দেখেছি, উনাকে আমার পছন্দ হয়নি। কস কি? শুনলাম পোলায় বিদেশ ঠিকা পইরা আইসে, দেখতে শুনতেও ভালা, খালি গায়ের রংটা কালা। পোলা মানুষ কালাই কি আর ধলাই কি, পোলা মানুষ হইলেই হইছে, ভাত কাপড় দেওয়ার সামর্থ্য, সন্তান দেওয়ার সামর্থ্য থাকলেই হইছে। গায়ের রং নিয়ে আমার সমস্যা নেই নানি, আমার সমস্যা অন্য কিছু। আরফান আলী দুয়ারের সামনে এসে সমস্ত কথাই শুনলেন। বললেন, সমস্যা যাই হোক আহি, এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে আমরা কেউ রাজি নই। চমকে উঠল আহি, আকুতি করে বলল, মামা, আপনি আমাকে গরিব ঘরের সাধারণ ছেলে দেখে বিয়ে দেন, একটা দিনমজুরের কাছে বিয়ে দেন, শুধু সে যেন একটু ভদ্র সভ্য হয়, একটু মানবিক হয়, মেয়েদের যেন সম্মান করতে জানে, তবুও এই ছেলের কাছে দেবেন না। তুমি বুঝতে পারছ না মা, এই সম্বন্ধ নাকচ করলে আমাদের সবারই বিপদ হবে। আপনি আমি ঠিক থাকলে কোনো বিপদে আমাদের স্পর্শ করতে পারবে না মামা। দেশে আইন কানুন রয়েছে, আপনি শুধু শক্ত থাকুন, আমি লড়াই করতে পারব। অসন্তুষ্টির সঙ্গে উত্তর দিলেন মামা, আমি তাদের সঙ্গে আত্মীয়তা করতে চাই, আশা করি তুমি আমার মতামতকে সম্মান দেবে। বর্তমানে আমিই তোমার শক্ত গার্জিয়ান। কথাগুলো বলেই প্রস্থান করলেন মামা। নিরাশ হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল আহি। নানি তার মাথায় হাত বুলিয়ে বলল, তুই এমন করস কেন? সৌভাগ্য দরজায় কড়া নাড়াতাছে, তুই মুখ ফিরায় থাকিস না, তোর ভালোই হবে দেখিস। এটা আমার সৌভাগ্য না নানি, দুর্ভাগ্য। আমি কখনো হেভেন তালুকদারের মতো ছেলেকে নিয়ে স্বপ্ন দেখিনি, কখনো চাইনি এমন একজন জীবনসঙ্গী হোক আমার। আমার কারি কারি টাকার প্রতি লোভ নেই, আমি ক্ষমতা লোভীও নই, আমি খুব সাধারণ নানি, আমি তাই সাধারণ একটা মানুষকেই চাই। তেলে জলে কোনোদিন মিশ খায় না নানি, কোনোদিনও না। তাছাড়া ওই ছেলে চরিত্র নিয়ে আমি সন্দিহান। তুমি জানো না বর্তমান যুগের মানুষগুলো কত জঘন্য। বিদেশের মানুষ হয়েছে উনি, সেখানকার কালচার সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার আছে। এদের চরিত্র খুবই দুর্বল। বড়লোক বাবার বেপরোয়া ছেলেরা আদর্শ চরিত্রের ক্ষেত্রে সব সময় জিরো হয়। তুমি বুঝবে না নানি, আমার সমস্যাটা তুমি বুঝবে না। বিরাট অট্টালিকার স্বপ্ন আমি দেখি না,
ছুনের ঘরে আমার এসির প্রয়োজন নেই। আমার ছুনের ঘরে হাত পাখার বাতাসই যথেষ্ট। সাধারণ মেয়ে আহি, যার সর্বাঙ্গ অসাধারণ রূপে নিমজ্জি। এই রূপ তার সাধারণ জীবনটাকে ছাপিয়ে দিতে চায়, কিন্তু সে রাজি নয়। সে সাধারণ নিজেকে নিয়েই সন্তুষ্ট। দুনিয়া সুযোগ সন্ধানী মানুষে ভরপুর। স্বার্থ ছাড়া কেউ এক চুল পরিমাণও নড়তে নারাজ। পৃথিবী জুড়ে এই স্বার্থবাদী লোকদের কতটুকু এড়িয়ে চলতে পারবে সে জানে না। চেষ্টা করবে নিজের সবটুকু দিয়ে। আহি চায় না হ্যাভেনকে, হ্যাভেন চায় আহিকে। আর নিয়তি, নিয়তি কি চায়? অদৃষ্টের চাওয়া সকলেরই অজানা। তবুও শেষ ভরসাটুকু হারালো না আহি। কেউ পাশে থাকুক বা না থাকুক, সে লড়বে, একাই লড়বে। জীবনটা যেহেতু তার একার, সেহেতু লড়াইটাও তার নিজস্ব। হারজিত তো সমাপ্তিতে, সূচনায় থাকুক না শুধু লড়াই। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদন্দন। লিখেছেন জান্নাতুল নাইমা। রাগে দুঃখে তীব্র মানসিক অশান্তিতে ভুগে মেরিদের বাড়িতে যায়নি আহি। ও বাড়ি যাওয়া নিয়ে সে প্রচণ্ড দ্বিধায় ভুগছে। তার অবচেতন মন ও বাড়ি যেতে সায় দিচ্ছে না। এদিকে সে যায়নি বলে কান্নাকাটি করে অস্থির মেরি। আগামীকাল তার গায়ে হলুদ, অথচ প্রিয় বান্ধবী এখনও এলো না। সারাদিন আত্মীয় স্বজনদের ভিড়ে ফোনটা হাতে নিতে পারেনি। রাতের বেলা হঠাৎ হ্যাভেন তার সঙ্গে দেখা করতে এলো। সঙ্গে এলো হ্যারি, হীরাও। 3 ভাই আগুনে ঘি ঢেলে দিলে আহির অনুপস্থিতির কষ্টটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। তাই মাঝরাতে সে আহিকে ফোন করে বেশ কান্নাকাটি করল, ইমোশনাল ব্ল্যাকমেইলও করল। মেরির মাও তাকে প্রচণ্ড ইমোশনাল হয়ে বুঝালো, দেখো মা, মেরি আমার একমাত্র মেয়ে। ওর সম্পর্কে নতুন করে তোমাকে বলার কিছু নেই। ও তোমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। শুধু ও কেন, আমরা কি ভালোবাসি না? তুমি তো আমার আরেকটা মেয়ে। তোমার আঙ্কেলও ভীষণ পছন্দ করে তোমাকে। আজ আসনি বলে সেও ভীষণ মন খারাপ করেছে। আজ আসনি মেনে নিলাম, কাল সকাল সকাল যেন এ বাড়িতে দেখি তোমায়। মনে রেখো, এটা তোমার আরেক মায়ের আদেশ। তুমি আসার পর একসঙ্গে সকালের নাস্তা করব আমরা, মনে থাকে যেন। অনুরোধ, আমার মেয়েটাকে গায়ে হলুদের দিনও কান্না করিও না। মায়ের আদেশ কি অমান্য করা যায়? মাতৃহীন আহি তো বোঝে মায়ের মর্ম। তাই মেরি মা তাসলিমা বেগমের কথা সে ফেলতে পারেনি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতেই ছাতা মাথায় ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে সে। কিন্তু মাঝপথে যেতেই ঝমঝম শব্দ তুলে আকাশটা কেঁদে উঠল, ভাসিয়ে দিল পৃথিবীর শুকনো বুক। এক হাতে ছাতা, অন্য হাতে ব্যাগ ধরে হাঁটার গতি বাড়ালো আহি। 5 মিনিট সময় লাগল তার শেখ বাড়িতে পৌঁছাতে। গেটের কাছে গিয়ে শব্দ করতেই মেরির চাচাতো ভাই এসে গেট খুলে দিল। মৃদুলকে দেখে হাসল আহি। হাতের ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ধর ধর, পুরো ভিজে গেছি। 13 বছর বয়সী মৃদুল দাঁত কেলিয়ে হাসল। মাঝারি আকারের ব্যাগটা হাতে নিয়ে বলল, আপা তো নতুন বাড়ি আহিপু। এই বাড়িতে এত বেশি মানুষ, আপা তাই নতুন বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। ওই বাড়িতেই গায়ে হলুদ হবে, বিয়েও পড়ানো হবে। আহি ডান সাইডে তাকালো। কয়েক পা আগালেই মেরিদের নতুন বাড়ি। এটার কাজ শেষ জন্ত আহি। কিন্তু মেরিরা কেউ এই বাড়িতে ওঠেনি। তারা দাদার এই বিশাল বাড়িতে চাচাদের সঙ্গেই থাকে। কয়েক পল চুপ থেকে সে মৃদুলকে বলল, চল তাহলে, ও বাড়িতে রেখে আয় আমাকে। মৃদুল ব্যাগটা নিয়ে আহির সঙ্গে গেল। মেরি আহিকে দেখে প্রথমে কিছুটা মন খারাপের ভান করলেও পরমুহূর্তে তার আনন্দ দেখে কে। মেরির মাও খুশি হয়ে নাস্তার ব্যবস্থা করল। একসঙ্গে 3 জন নাস্তা করার পর তাসলিমা পুরান বাড়িতে চলে এলো। নতুন বাড়িতে শুধু রইল মেরির গুটি কয়েক কাজিন আর বান্ধবী আহি। বিশেষ কয়েকজন কাজিনও রয়েছে। তারা হলো তালুকদার বাড়ির 3 ছেলে। পুরান বাড়িতে এত মানুষের ভিড়ে হ্যাভেন খুব বিরক্তি অনুভব করছিল। সবচেয়ে বড় কথা, সে গরম সহ্য করতে পারছিল না। পুরান বাড়িতে এসি নেই। নতুন বাড়িতে মেরির রুমে এসি লাগানো হয়েছে। তাই মেরির বাবা তাকে নতুন বাড়িতে মেরির রুমেই থাকার ব্যবস্থা করে দিয়েছে। সঙ্গে রয়েছে 2 ভাই হ্যারি, হীরা। যদিও এ বিষয়ে আহি এখনো জানতে পারেনি। সে মেরি আর তার অন্যান্য বান্ধবীদের ফোন করে দ্রুত চলে আসার তাগাদা দিচ্ছে। এরই মধ্যে মেরির মা ফোন করে জানালো, সবাইকে তৈরি হতে হবে, একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। দুপুরের মধ্যেই মেরির গোসল সম্পন্ন করতে হবে, দেরি করা যাবে না। বিয়ের সময় মেয়ের জ্বর ঠান্ডা লাগিয়ে অসুখে পড়ুক চায় না সে। তার কথা অনুযায়ী
সকলে তৈরি হতে লাগল। হঠাৎ মেরি বলল, তার গায়ে হলুদের শাড়িটা তার রুম থেকে আনাই হয়নি। এ কথায় আহি ভ্রু কুচকে বলল, পুরান বাড়িতে রেখে আসছিস? আমি গিয়ে নিয়ে আসছি, হাইপার হোস না। কোথায় রেখে আসছিস সেটা বল শুধু। আন্টিকে ফোন করে বল আমি যাচ্ছি। মেরি তৎক্ষণাৎ বলল, আরে না না, এ বাড়িতেই আছে। এটা তো বাবা মায়ের রুম, আমার রুম তো পাশেরটা। ও, তাহলে কোথায় রেখেছিস বল, আমি নিয়ে আসছি। তাড়াহুড়োতে মেরির শাড়ি কোথায় রেখেছে বলে দিল। বেমালুম ভুলে গেল পাশের ঘরে থাকা 3টে প্রাণের কথা। আহিও দেরি না করে তড়িৎ চলে গেল পাশের ঘরে। মেরি ঢুকল বাথরুমে। তার বোনরা সবাই সাজতে ব্যস্ত। সহসা মেরি বাথরুম থেকে বেরিয়ে চিল্লিয়ে উঠল, সর্বনাশ! বোনরাও চমকে উঠল। সত্যিই সর্বনাশ, অনেক বড় মিস্টেক হয়ে গেল তাদের দ্বারা। দরজার লক খোলা থাকায় অনায়াসে রুমে ঢুকে পড়ল আহি। সঙ্গে সঙ্গেই তিনটে অবিশ্বাস্য দৃশ্যের সম্মুখীন হল আহি। আতকে উঠে হতবুদ্ধি বাকশূন্য হয়ে গেল। স্তম্ভিত হয়ে কেবল উপস্থিত 3 পুরুষকে 3 পলকে জোহরি চোখে দেখে নিল। ডিভানের রাজার হালে বসে সিগারেট খাচ্ছিল হ্যাভেন, ধোঁয়া ওড়াচ্ছিল আয়েশ করে। হীরার শরীর নাচাতে নাচাতে রুম জুড়ে পায়চারা করছিল আর ব্রাশ করছিল। হ্যারি মগ্ন ছিল বুয়ের মাঝে। সে বরাবরের ভদ্র ছেলে, তাই তাকে ভদ্রবেশীই দেখতে পেল। দরজা খোলার শব্দ পেয়ে মাথা তুলল হ্যারি। চশমার আড়ালে থাকা চোখ দুটো বই থেকে তোলামাত্র চমকাল সে। সামনে ঠিক যে দৃশ্য সে দেখতে পাচ্ছে, সেই একই দৃশ্য কি বাকি 2 ভাইও দেখছে? নিশ্চিত হতে বড় ভাই ছোট ভাই দুজনের দিকে তাকালো বিস্মিত হীরা। হীরার হাত ফসকে ব্রাশটা টোপ করে মেঝেতে পড়ে গেল। হতবুদ্ধি হয়ে সে দৃষ্টি নামাল নিজের শুভ্র নঙা নগ্ন বুকের দিকে। দৃষ্টি নামতে নামতে নাভি পর্যন্ত যেতেই আতকে উঠল হীরা। এক ছুটে টি শার্ট হাতে ঢুকে গেল বাথরুমে। হীরার হেন কাণ্ডে হ্যারে খুব কষ্টে নিজের হাসি আটকাল। ভীতিকর চোখে আহির পানে তাকিয়ে তড়িৎ ফেরাল দৃষ্টিজোড়া। আধ খাওয়া সিগারেটটা 2 ঠোঁটের ভাঁজে চেপে উঠে দাঁড়াল হ্যাভেন। তার কৃষ্ণবর্ণ উন্মুক্ত শরীর থেকে চোখ খিচিয়ে দৃষ্টি ফেরাল আহি। তীব্র ঘৃণায় তার শরীরের লোমকূপে কাটা দিয়ে উঠল। বিতৃষ্ণায় রুদ্ধশ্বাস ছাড়ল। এরপর 1 পা পেছিয়ে ঘুরে দাঁড়াল সে। সহসা তড়িৎ পায়ে এগিয়ে এলো হ্যাভেন। সিগারেটের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হতেই কেসে উঠল আহি। তড়িৎ গতিতে রুম ত্যাগ করতে উদ্যত হল। সেইক্ষণেই সহসা তার হাত টেনে ধরল হ্যাভেন। সিগারেটের শেষ অংশটুকু নিচে ফেলে দিয়ে মাথা দুলিয়ে বলল, আশাটা তোমার ইচ্ছে ছিল, যাওয়াটা আমার ইচ্ছে সুন্দরী। চোখ মুখ শক্ত করে এক ঝটকায় হাত ছাড়ানোর চেষ্টা করল আহি। হ্যাভেন কৌশলে তাকে পিছন ঘোরালো, নিজের বুকের সঙ্গে ঠেকালো আহির উষ্ণ পৃষ্ঠদেশ। চোখ বুজে ফেলল উন্মাদটা। মুখে ফোটালো দুর্বোধ্য মুচকি হাসি। লম্বা করে শ্বাস টানল ঘন ঘন। নিমিষেই যেন নেশাগ্রস্ত হয়ে পড়ল মানুষটা। নাক ডুবিয়ে দিল আহির ঘন সিল্কি চুলে। এই কেমন নেশা, এই কেমন মাতাল করা অনুভূতি! ঘন শ্বাসের ভেড়ায় মাতাল করা সুরে সহসা বলে উঠল, তুমি তো মদের চেয়েও বেশি নেশালো সুন্দরী, আর আমি আজ মদহীন মাতাল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল আহির। চোখ গলে বেরিয়ে এল নোনাপানির ধারা। হাতের কনুই দিয়ে সর্বশক্তি বায় করে গুতা দিল হ্যাভেনের বুকে। সহসা তাকে ছেড়ে দিল হ্যাভেন। সরে গেল 2 পা, হাত চেপে ধরল বুকের বা পাশে। আহি আর 1 মুহূর্ত দাঁড়াল না। অসীম ক্ষোভ নিয়ে প্রস্থান করল ঘৃণার যোগ্য মানুষটার সামনে থেকে। হ্যাভেন বাঁকা হেসে হ্যারির দিকে তাকাল, মাথা দুলিয়ে বলল, তোদের তেজস্বী ভাবি যান, আমার তেজস্বিনী। হ্যারি মুচকি হেসে উঠে এলো, বলল, ভাবির কিন্তু অনেক রাগ, তোমার সঙ্গে জমবে ভালো। হু হা করে হেসে উঠল হ্যাভেন। বলল, আই নো দ্যাট মাই ব্রাদার। মেরির মামাতো বোন রোজা এসে গায়ে হলুদের শাড়ি নিয়ে গেল। জানিয়ে গেল আহি প্রচণ্ড রেগে আছে, কারোর সাথে কথা বলছে না। মেরি সরি বলতে বলতে দুর্বল হয়ে গেছে, তবুও তার রাগ কমছে না। রোজার মুখে এসব শুনে হীরা রোজাকে পড়েছিল। তুমি কি করছো রোজ? তুমি থাকতে ভাবিজানের রাগ কমছে না কেন? তবে কি তুমি রোজ নও? আমরা তোমাকে রোজ ভেবে ভুল করেছি। রোজ ফ্লাওয়ার তো মেয়েদের মন ভালো করতে পারে, তাহলে তুমি কেন পারো না? তুমি কি তবে ব্যর্থ রোজ? ফলশ্রুতিতে তেলে বেগুনে জ্বলে উঠেছিল রোজা। চোখ মুখ কঠিন করে বীর করে বকতে বকতে বেরিয়ে গেছে সে। একটা বকা অবশ্য হ্যারি শুনেছে, শালা বিটিএস কোথাকার। বিটিএস ফ্যান হীরা, কিন্তু এই বিটিএস যে বাংলাদেশের কিছু মেয়েদের চোখের বিষ, সে সম্পর্কে তারা কেউ অবগত ছিল না। রোজার মুখে গালিস্বরূপ বিটিএস শুনে বড় আশ্চর্য হল হ্যারি। পাশাপাশি হীরাকে খ্যাপাতে লাগল, মেরা বিটিএস ভাই। হীরা এতে প্রথমে খেপে গেলেও পরবর্তীতে খুশিই হল।
কারণ সে দেখতেও যেমন বিটিএসদের মতন, মনে প্রাণে বিটিএসদের ভালোবাসে। তাই যে যা খুশি বলুক না কেন সে কিছু মনে করবে না, বরং খুশি হয়ে সহমত পোষণ করে বিপক্ষের মানুষটাকেই রাগিয়ে দেবে। এই যেমন এখন তার মূল উদ্দেশ্য রোজাকে রাগানো আর এই বিটিএস উপাধি দেওয়া হীরা তালুকদারের প্রেমে ফাঁসানো। মেয়ে পটিয়ে বিছানায় আনা তার বা হাতের খেলা। আপাতত বিয়েবাড়িতে তার মূল টার্গেট ওই ললনাটি মিস রোজা। মেরিকে হলুদ লাগিয়ে কী সব নিয়ম পালন করা হচ্ছে। দোতলা থেকে সকল নিয়ম অবলোকন করছে হ্যারি, হীরা। তাদের পাশেই দুহাত পকেটে গুজে নির্মিমেষ তাকিয়ে আছে হ্যাভেন। তার চোখ জোড়া স্থির বাসন্তী রাঙা শাড়ি পরিহিত আহির দিকে। কাঁধের একপাশে বেয়ে পড়া স্ট্রেইট চুলগুলোতে লোভাতুর চোখে তাকিয়ে আছে সে। তৃষ্ণার্ত হয়ে উঠছে বুকটা। ইচ্ছে করছে সকলের মাঝ থেকে আহিকে তুলে আনতে, এরপর মেয়েটাকে বুকের ওপর শুইরে দিয়ে দিনভর চুলের সুবাসে ডুবে থাকতে। সহসা অধৈর্য হল সে। অসহনীয় সুরে হ্যারিকে বলল, পিপাসা লেগেছে হ্যারি, বড্ড পিপাসা লেগেছে। পানি পাঠাতে বলি কাউকে। ওয়েট। হ্যারিকে বাধা দিয়ে সে পুনরায় বলল, এই পিপাসা সেই পিপাসা নয়। হীরা মিটিমিটি হাসতে লাগল। হ্যারি বোকা চোখে তাকিয়ে বলল, তাহলে? তোদের ভাবির চুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করছে। আমি এই পিপাসায় পিপাসিত। মেয়েদের চুলের আলাদা কোনো ঘ্রাণ নেই ব্রো, সবই শ্যাম্পুর কারিশমা। সহসা হ্যারির এই মন্তব্যে প্রতিবাদ করল হ্যাভেন। বলল, নোয়া ব্রাদার, সব যদি শ্যাম্পুর কারিশমাই হতো, পুরুষরা তাহলে শ্যাম্পুর ঘ্রাণই শুকত, সারাক্ষণ শ্যাম্পুর বোতলেই নাক ডুবিয়ে রাখত। মেয়েদের চুলে এক্সট্রা কিছু আছে, ওরা শ্যাম্পু করার পর সেই এক্সট্রা কিছুর সাথে শ্যাম্পুর কড়া ঘ্রাণ আমাদের খুব করে টানে। শুনিসনি, সাজ লুকিয়ে থাকা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। আমার মনে হয় শ্যাম্পু আর চুলের বিষয়টা ঠিক অমনি। মেয়েদের চুলের মধ্যেও কিছু স্পেশালিটি আছে, যা শ্যাম্পু করার পর পুরুষদের আকর্ষণ করার ঐশ্বরিক ক্ষমতা রাখে। আচ্ছা ব্রো, সেই কিছুটা কি হতে পারে? হয়তো ওদের চুলে পুরুষ বশীকরণ মন্ত্র আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের ভাবির চুলেও সেই মন্ত্রটা আছে? যদি তাই হয় তাহলে সব পুরুষ কেন নয়, স্পেসিফিক তুমিই কেন? হ্যারির মাথায় গাট্টা মেরে হ্যাভেন বলল, নির্দিষ্ট নারীর কেশের নির্দিষ্ট এই মন্ত্র নির্দিষ্ট একজনের উপরই প্রভাব ফেলে। তোদের ভাবি সেই নির্দিষ্ট মানুষটা আমি। তার মানে কারো চুলে আমার হৃদয় বশীকরণ মন্ত্রও আছে? দাঁত কেলিয়ে হাসল হ্যাভেন। অসাধারণ ভনিতায় মাথা দুলিয়ে সিগারেট ধরালো। ধোঁয়া উড়াতে উড়াতে বলল, 2-4টে ভাইস্তা ভাইস্তির মুখ না দেখিয়ে তোকে বিয়ে করাচ্ছি না, তাই আপাতত এসব নিয়ে চিন্তাভাবনা বাদ দিয়ে মেরিকে কল দে। কি বলবো? যেভাবেই হোক আজ রাতে সুন্দরীকে নিয়ে ছাদে আসতে বলবি, সঙ্গে যেন আর কেউ না থাকে। ওকে, এক্ষুনি কল করছি। হলুদ অনুষ্ঠানের প্রায় শেষ সময়। পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে প্রবেশ করলেন রুবিনা বেগম। চোখে চিকন সোনালি ফ্রেমের চশমা, পরনে হালকা গোলাপি রঙের ঢাকাই জামদানি, 2 হাতের কবজিতে মোটা সোনার বালা, গলায় সোনার লম্বা মোটা চেইন, আপাদমস্তক চোখ ধাঝানো আভিজাত্যের পরশ। সবচেয়ে নজরকাড়া বিষয়টি হচ্ছে মাঝবয়সী এই মহিলাটি ব্যাপক সুন্দরী। ওনাকে দেখলে মানতে কষ্ট হয় যে উনি হ্যাভেনের মা। অমন দুধে আলতা গায়ের বরণ তার, অথচ ছেলে কিনা পুরোপুরি কৃষ্ণাঙ্গ। অনেকের কাছে বিষয়টি অবাক লাগলেও যারা হুমায়ুন তালুকদার সম্পর্কে অবগত তাদের কাছে অবাক লাগে না, কারণ ছেলে ঠিক বাবার গায়ের রং, বাবার স্বভাবটাই পেয়েছে। মুখের আদলটা শুধু মায়ের মতো নেই। রুবিনা বেগমের পাশে উপস্থিত হল এক কিশোরী, তালুকদার পরিবারের একমাত্র কন্যা, নাম হিয়া তালুকদার। দেখতে হুবহু মায়ের মতোই, ব্যবধানটা শুধু বয়সেই। ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখেই বোঝা যায় সারাক্ষণ মায়ের আঁচল ধরে থাকা স্বভাব তার। তাই তো বিয়েবাড়িতে কনেকে ছেড়ে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তালুকদার বাড়ির বড় বউ আসাতে হৈহুল্লোর কিছুটা কমে এলো। তাকে জায়গা করে দেয়া হলো মেরিকে হলুদ দেওয়ার জন্য। হিয়াকে সবাই বসিয়ে দিল মেরির পাশে। রুবিনা বেগম মেরিকে হলুদ লাগিয়ে দিলেন। এরপর চোখ ঘোরালেন মেরির বাম পাশে বসে থাকা আহিপানে। বাড়ির প্রবেশদ্বারে পা রাখতেই তাকে জানানো হয়েছে মেরির বাম পাশে বসে থাকা মেয়েটি আহিয়ানা, আরফান আলীর ভাগ্নি। তাই নিশ্চিত হয়ে আহিকে আপাদমস্তক দেখে নিলেন। অধরকোণে ফুটল সন্তুষ্টির হাসি। হাত বাড়িয়ে আহির চিবুক স্পর্শ করল সে। আনন্দিত মনে মাথা দুলিয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার নাম আহিয়ানা? গলা শুকিয়ে গেল আহির। ঢোক গিলে বিব্রত কণ্ঠে উত্তর দিল, জি। সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে সোনার চেন খুলে আহির গলায় পরিয়ে দিলেন রুবিনা বেগম। বললেন, দেয়ার মতো এর চেয়ে দামি কিছু এখন নেই। তুমি আমাকে চিনতে পেরেছ? বিস্ময়ে নিঃশ্বাস আটকে রইল আহির। মাথাটা ঝিম ধরে গেল চোখের পলকেই। সামনের মানুষটাকে সে চিনতে পেরেছে।
ঠিকই ওনার সৌন্দর্য, মিষ্টি কণ্ঠস্বর, সৌজন্যপূর্ণ আচরণ সবেতেই বিস্ময়ের পাশাপাশি মুগ্ধও হয়েছে সে। দৃষ্টি ফেরাতে চেয়েও ফেরাতে পারল না সে। মাথা নাড়িয়ে সম্মত হল, শুধু চিনতে পেরেছে। কারণ মেরি ফিসফিস করে তার পরিচয় আগেই দিয়েছে। রুবিনা হাসলেন, ঠোঁটজোড়া এগিয়ে আহির ললাটে স্নেহময়ী চুম্বন এঁটে বললেন, শীঘ্রই আমাদের খুব ভালোভাবে পরিচয় হবে। মহান আল্লাহ তাআলা যেন মনের আশা পূর্ণ করেন, এই কামনাই করি। রুবিনা বেগম উঠে গেলেন। হিয়া মায়ের পিছু নিতে গেলে মেরিকাকে আটকে দিল। পাশাপাশি সকলে মিলে ভাব জমাতে শুরু করল তার সঙ্গে। আহির মুখটা চুপসে গেছে, বুকের ভিতর ঢুকপুক ঢুকপুক করছে তার। এরই মাঝে সহসা মেরি ঢুকরে উঠল। আহি চমকে উঠে কাঁধ চেপে ধরল তার। সকলে মিলে সান্ত্বনা দিতে শুরু করল মেরিকে। এ সময় নাকি প্রতিটা মেয়েরই আপনা আপনি বুকভাঙ্গা কান্না চলে আসে। সবার ধারণা মেরিরও তাই হয়েছে। আহিও তাই ধারণা করল, আর এই সুযোগটাই ব্যবহার করল মেরি। বান্ধবীকে আবারও ইমোশনাল কথাবার্তা বলে ক্ষমা চেয়ে নিল। পাশাপাশি এটাও বলল সে সত্যিই ভুলে গিয়েছিল পাশের রুমে থাকা হ্যাভেনদের কথা। আহি তাকে বিশ্বাস করল, আশ্বাস দিল সে আর রেগে নেই। তবে তার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। বিয়ের ঝামেলা কেটে গেলে একান্তে সেগুলো বলবে। মেরি টের পেয়ে সকলের অগোচরে জিজ্ঞেস করল, হ্যাভেন ভাইয়ের ব্যাপারে বলবি? তোর কি একেবারেই পছন্দ না ভাইকে? দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, এখন এসব ছাড়, আমরা পরে এসব নিয়ে কথা বলবো। হ্যাভেন ভাই সত্যি তোকে পছন্দ করে রে, এই জন্যই পারিবারিকভাবে আগাচ্ছে। দুই বান্ধবীর কথোপকথনের মাঝে তাসলিমা এসে তাগাদা দিলেন। মেরি উঠে মায়ের কাছে গেল। সকল চাচি, ফুপু, বড় আপুরা মিলে তাকে উঠোনের এক কোণাতে বসালো। পিছন থেকে কলাপাতা উঁচু করে ধরল চাচিরা। বাকি সবাই মিলে কলসিতে পানি ঢালতে লাগল। কয়েক হাত দূরে দাঁড়িয়ে এই গ্রামীণ বিয়ের মনোরম দৃশ্যটি ঝটপট ক্যামেরাবন্দি করে নিল হ্যারি। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদদণ্ডন। লিখেছেন জান্নাতুল নাইমা। সন্ধ্যার পর সব কাজিনরা মিলে গান বাজনা শুরু করল। এনার্জি কম থাকায় নাচ করতে কেউ আগ্রহ প্রকাশ করল না। দাদি নানিরা এসে নানা ধরনের গান গাইলেন, কৌতুক করলেন। সেসব দেখে হাসতে হাসতে এক একজনের পেটে খিল ধরার মতো অবস্থা। রাত ৮টা নাগাদ বুড়ির দল চলে গেলেন। তাদের সঙ্গে ভাই বোনরা মিলেও পুরান বাড়ি গেল রাতের খাবার খেতে। শুধু মেরি, আহি আর ৩ ভাইয়ের খাবার পাঠিয়ে দেয়া হলো নতুন বাড়িতে। খাওয়া শেষে কিছুক্ষণ জিরিয়ে নিল সবাই। এরপর রোজা বায়না ধরল তারা গানের আড্ডা দেবে। রোজার কথা শুনে হিয়া বলল তার ভাইয়ারা খুব ভালো গান পারে। রোজা ব্যঙ্গ করে বলল, ও আচ্ছা, ওগুলো তোমার ভাই? আমি তো ভেবেছিলাম বড় ধামগা আপা সব এমনভাবে ঘরের কোণে বসে থাকে, দাঁড়িয়ে থাকে যেন নতুন বউ। এমন কথায় কিঞ্চিত মন খারাপ হল হিয়ার। সে মন খারাপ দেখে আহি রোজাকে বলল, ইস রোজা, ওভাবে বলিস না। আহির এমন কথায় সকলে হৈ হৈ করে উঠল। কয়েকজন তো বলেই ফেলল, বাবা এখনই কত দরদ। এমন বাক্য শুনে আহিরও ভীষণ মন খারাপ হল। সে তো বাচ্চা মেয়েটার মন খারাপ দেখেই এটা বলল। তাছাড়া কাউকে নিয়ে এমন মন্তব্য করাও তো ঠিক না। তারা ৩ ভাই ঘরে বসে থাকাতে তার বেশ উপকারী হচ্ছে, নয়তো ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। মেয়েদের এই কথোপকথনের সমস্তটাই ৩ ভাইয়ের কানে পৌঁছে গেল। কে পৌঁছাল? যেখানে ৮-১০ জন মেয়ে রয়েছে সেখানে কথা ওড়ানো কঠিন কিছু নয়। রোজার কথায় সবচেয়ে বেশি ক্ষেপে গেল হীরা। সে ভাইদের বলে দিল, এই মেয়েকে আমি আস্ত গিলেই খাব। হ্যাভেন মুচকি মুচকি হেসে বলল, মাছ তো গিলে খাওয়া যায় না পাগলা, আস্তে ধীরে খেতে হয়, রয়ে শোয়ে। কথাটা বলেই চোখ টিপল সে। হ্যারি বলল, চলো এবার নিচে যাই। যে কথা শুনিয়েছে এরপর তো আর ঘরে বসে থাকা যায় না। ২ ভাই অপমানের জবাব দিতে নিচে এলেও হ্যাভেন এলো শুধুমাত্র তার সুন্দরীকে দেখতে। হঠাৎ করে ৩ ভাইয়ের আগমনে চমকে গেল সবাই। অস্বস্তিতে পড়ল শুধু আহি। তার অস্বস্তি বাড়াতে হ্যাভেন সহসা এক কাণ্ড করে বসল। সকলকে অবাক করে দিয়ে সে আহির পাশে গিয়ে বসে পড়ল। সে যে জায়গাটায় বসল সে জায়গা হিয়া বসেছিল। ছোট বোনকে উঠিয়ে নির্লজ্জের মতো আয়েশ করে বসল সে। সকলে চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার দিকে। তারা নিশ্চিত ছিল আহি এবার তড়াক করে ওঠে দাঁড়াবে, কিন্তু সবার মনে চরম বিস্ময় জাগিয়ে এমন কিছুই করল না আহি। এর উপযুক্ত কারণও কেউ খুঁজে পেল না। কয়েকজন শুধু ধারণা করে নিল হবু বর হিসেবে আহি মেনে নিয়েছে হ্যাভেনকে। নেবারই কথা। অর্থলোভ, ক্ষমতালোভ কার না আছে। সকলে চেয়ার পেতে গোল করে বসল। মাঝখানে বসালো মেরিকে। মেরির চাচাতো ভাই মামুন গিটার নিয়ে এসেছে। হীরা সেই গিটার নিয়ে হ্যারিকে দিল, বলল, নে ভাই গান ধর। হিয়া প্রচণ্ড খুশি হয়ে হ্যারির পাশে গিয়ে বসল। মুখ ভেঙচিয়ে নিজের আসনে বসে পড়ল লোজা। মেরি উৎসাহ দিল হ্যারিকে, বলল, ভাই গান ধরো।
হ্যারি সামনে টাকালো, জোড়া সোফাতে বসা হ্যাভেন, আহির মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র অস্বস্তি, ভয়ানক ক্রোধ। হবু ভাবির ক্রোধান্বিতা মুখশ্রী দেখে মনে মনে হাসল সে। তার ভাইটা কি পরিমাণ চতুর ভাবা যায়। ভদ্র সভ্যের মতো হবু বউয়ের পাশে বসে আছে ঠিকই, কিন্তু বিরাট বদমাইশিটাও করছে। বদমাইশিটা হল স্কার্টের উপর পরিহিত আহির কোটিদেশে থাকা টপসটা পিছন থেকে শক্ত হাতে টেনে ধরেছে হ্যাভেন। মূলত এই কারণে উঠে আসতে পারছে না আহি। সকলের সামনে বিন্দু পরিমাণও সিন ক্রিয়েট করতে না চাইলে চুপ করে আছে সে। তাছাড়া সে মনে মনে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, তা হল সরাসরি হ্যাভেনের সঙ্গে কথা বলবে, জানাবে সে তাকে বিয়ে করতে রাজি নয়। হ্যারি হ্যাভেনকে জিজ্ঞাসা করল, ব্রো, একটা গান সিলেক্ট করে দাও। হ্যাভেন মাথা নাড়িয়ে বোঝালো সে সিলেক্ট করতে পারবে না, নিজেই করে নিতে। নিরাশ হয়ে নিজে নিজেই কয়েকটি হিন্দি গান গাইল সে। উপস্থিত সকলে বেশ উপভোগ করছিল তার অসাধারণ কণ্ঠের গান। হঠাৎ রোজা বলে উঠল, আপনি কি বাংলা গান পারেন না ভাইয়া? হীরা ভিডিও করছিল। হঠাৎ রোজার এহেন কথা শুনে বিরক্তির স্বরে বলল, ধুরু, পুরো ভিডিওটাই নষ্ট করে দিল এই মেয়ে। রোজার পক্ষে কয়েকজন সাফাই গাইল। ছোটখাটো ঝগড়া বেজে গেল মুহূর্তেই। তাদের ঝগড়া থামল সহসা হ্যারির বাংলা ভাষায় বাংলা গানে। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। কন্যার ছিল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। সকলে বিমুগ্ধ হয়ে গেল হ্যারির বাংলা গানের গলা শুনে। সকলে বিমুগ্ধ হয়ে গেল হ্যারির বাংলা গানের গলা শুনে। সবাই যেন চলে গেল অন্য এক দুনিয়ায়। এমন রোমাঞ্চকর মুহূর্তে হ্যাভেন মাথা ঘুরিয়ে আহির কঠিন মুখটার দিকে তাকাল। মাথা দুলিয়ে অমায়িক হাসল সে। মৃদুস্বরে সুর তুলল, কন্যা, রাগ করিস না, আমি রাগ করা কন্যার লগে কথা বলবো না। চমকে তাকাল আহি, নড়েচড়ে দৃষ্টি ফিরিয়ে নিল, স্থির হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। বুঝিয়ে দিল পাশের জনের প্রতি এক বিন্দু আগ্রহীও নয় সে। গান শেষ হতেই সকলে হাততালি দিতে শুরু করল। খুশির আমেজে ভরে গেল পুরো বাড়িটা। হ্যারি আবার হীরার হাতে গিটার দিয়ে তাকে গান ধরতে বলল। হীরার গানের গলা খুব একটা ভালো না, তবুও গাইল কতক্ষণ। তার গানের স্বরে সকলের ঠোঁট টিপে হাসতে শুরু করল। শেষে মেজাজ খারাপ করে মাঝপথে গান বন্ধ করে দিল সে। গিটার ছুঁড়ে ফেলতে উদ্যত হতেই হ্যাভেন থামাল তাকে। অতিরিক্ত রাগে চোখ কান লাল হয়ে গেছে ছেলেটার। সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে রজার উপর। পরিস্থিতি বেগতিক দিকে চলে যাচ্ছে বুঝে হঠাৎ আহি বলল, আমার পাশের জন এবার একটা গান ধরে পরিবেশ শান্ত করলেই পারে। আহির মুখে আচমকা কথাটি শুনে হ্যাভেনের হৃদয় সুর উঠে গেল, এক মোহনীয় সুর, তীব্র প্রেমের আলিঙ্গনীয় সুর। আহা, মানব হৃদয়ের প্রেম কতই না সুমধুর। কিন্তু সে তো বাংলা গান জানে না। এবার উপায়? প্রেয়সীকে তবে অন্য দেশীয় ভাষায় প্রেম বুঝাতে হবে। হোক তবে, তবুও হার মানার পাত্র সে নয়। জিততে তাকে হবেই হবে। তাই হিয়াকে ইশারা করল তাকে গিটার দিতে। হ্যাভেন গান গাইবে বুঝতে পেরে সকলের মাঝে তীব্র উত্তেজনা শুরু হল। সবাই শান্ত হয়ে বসে দৃষ্টি স্থির রাখল হ্যাভেনের পানে। এক হাতে গিটার ধরে আহির দিকে তাকাল হ্যাভেন। মৃদুস্বরে বলল, চুপচাপ বসে থাকবে সুন্দরী, উঠে গেলেই গিটারটা দুভাগ হবে, সিন ক্রিয়েট হবে আকাশ ছোঁয়া। তার মৃদুস্বরের শীতল হুমকিতে বাকখরা হয়ে গেল আহি। নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করে গেল সে। পিছন থেকে তার টপস ছেড়ে দিল হ্যাভেন। দুহাতে ঠিকঠাক গিটার ধরে কয়েক পালের মধ্যেই টুংটাং আওয়াজ তুলল। পরিবেশটা ভীষণ নরম হয়ে উঠল মুহূর্তেই। চারপাশে ছেয়ে গেল শুধুই প্রেম, প্রেম আর প্রেম। চলতে চলতে ইয়ে पूछ लेना हमसे कितना मोहब्बत है हाँ, जाना चाहे फिर जान लेना हमको तेरी ज़रूरत है हाँ, ये घून घून करके खुद को पी रहे हैं हम, तुमको क्या बताएं कैसे जी रहे हैं हम, गुम से हो चुके हैं अब तसल्लियों में हम, सच है ये है मगर तुमसे मोहब्बत है तुमसे मोहब्बत है बस तुमसे हाँ, तुमसे ही हाँ, तुमसे मोहब्बत है। শেষ চার লাইন গাওয়ার সময় হ্যাভেন ঘাড় ফেরাল। আহির পানি নির্নিমেষে তাকিয়ে বারবার একই লাইন গাইতে লাগল সে। তার চাহনিতে গানের সুরে আহির হৃদয়টা কেন যেন তড়াক করে উঠল। এমন পরিস্থিতিতে প্রথমবার বলেই হয়তো। হ্যাভেন নির্নিমেষে তার দিকেই তাকিয়ে। এই উপস্থিত এতগুলো মানুষ যে তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই হ্যাভেনের।
সে কেবল এক আহিতে মগ্ন, তার কণ্ঠে কাণ্ডে আর গানের সুরে বিমুগ্ধ সকলে। कहती कहती निगाहें हैं, थम जा दिल तू जरा, रहने दो जाने दो ना, लेंगे दिल को मना, मुड़ते मुड़ते ये सोच लेना, जाना तुम्हारा जरूरी है क्या, आना वापस चाहे ना आना, हम हैं यहीं पे रहेंगे यहाँ। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক সুন্দরীর হৃদদণ্ডন লিখেছেন জান্নাতুল নাইমা। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। হ্যাভেনের প্রেমিক হৃদয় সমুদ্রের উত্তাল গর্জন শেষে কিঞ্চিত শ্রান্ত। রুমে বসে সিগারেটের স্বাদ গ্রহণে নিমজ্জিত সে। তার ছোট ভাইরা অপেক্ষা করছে মেরির ফোন কলের জন্য। তাদের অপেক্ষা শেষ হচ্ছে না বলে হীরা ধৈর্যচ্যুত হল। নিজেই কল করল মেরিকে। বরাবরই ওয়েটিং পেল নাম্বার। তাদের আর বুঝতে বাকি নেই সে এই রাতে ফোনে কার সঙ্গে ওয়েটিংয়ে রয়েছে। হ্যারি নিরাশ মনে বিছানায় শুয়ে পড়ল। হীরা সিদ্ধান্ত নিল সে মেরিদের রুমের সামনে গিয়ে দরজায় কড়াঘাত করবে। ভিতর থেকে যেই বেরিয়ে আসুক কড়া করে একটা ধমক দেবে। এরপর মেরিকে সকলের সামনে কঠিনভাবে লজ্জাও দেবে। কাল বিয়ে কোথায়? আজ নিজের বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের প্রতি গুরুত্ব দেবে তা নয়, সে পড়ে আছে পরের বাড়ির ছেলেকে নিয়ে। কঠিন দুটো সিদ্ধান্ত নিয়ে দরজা পর্যন্ত পা রাখল সে। অমনি ফোনটা বেজে উঠল। মেরির একটা কল পেয়ে তিন ভাই তীব্র উত্তেজিত। কল রিসিভ করার পর সে যে কথাটি বলল সে কথা শুনে তাদের তিনজনের উত্তেজনায় শীর্ষস্থান দখল করে ফেলল। আড্ডা শেষে সকলেই ঘুমানোর প্রস্তুতি নিয়েছিল। মেরির রুমে বিছানায় ৩ জন, মেঝেতে ৫ জন ঘুমিয়েও পড়ল। মেরি হবু বরের সঙ্গে যতক্ষণ ফোনে কথা বলছিল ততক্ষণ আহি গভীর চিন্তায় মগ্ন ছিল। সে হ্যাভেনের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কিভাবে বলবে? কিভাবে বা জানাবে তার সিদ্ধান্ত? এই চিন্তা করতে করতে হাঁসফাঁস মাখছিল তার অমন অস্থিরতা টের পেয়েই বরের সঙ্গে কথা সংক্ষিপ্ত করেছে মেরি। কথা শেষ করে ফোন রেখে আহিকে জিজ্ঞেস করল তার ঠিক কী সমস্যা হচ্ছে, এত হাঁসফাঁস কেন করছে। একান্তে বান্ধবীর এমন প্রশ্নে আর চুপ থাকতে পারল না আহি। বলে দিল সে হ্যাভেনের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। কি বিষয়ে কেন কথা বলতে চায় সমস্তটাই জানালো মেরিকে। সব শুনে মেরি তাকে ভরসা দিল আর বলল হ্যাভেন নিজেই আজ রাতে তাকে ছাদে নিয়ে যেতে বলেছিল। এ কথা শুনে আহি আশ্চর্য হল। কয়েক পল নিশ্চুপ বসে থেকে বলল, আমি কেন যেন সাহস পাচ্ছি না। তুই অযথাই ভয় পাচ্ছিস। হ্যাভেন ভাই অতটাও খারাপ নয় তুই যতটা ভাবছিস। সে আসলে একটু অন্য ধাঁচের মানুষ। এই ধাঁচটাই ভীতিকর। উচ্চরবে হেসে উঠল মেরি। চোখে কৌতুক ফুটিয়ে জিজ্ঞেস করল, তোর কি ভাইকে ভিলেন মনে হচ্ছে? ভিলেনের চেয়ে কম কি, ভিলেন ভাবার সব ধরনের গুণই আছে উনার মাঝে। অট্ট হাসিতে ফেটে পড়ল মেরি। বলল, আচ্ছা ভয় পাস না, আমি আছি তো, কিচ্ছু হবে না, ভরসা রাখ। মাথা নাড়ল আহি। মেরিও সময় ব্যয় না করে হীরাকে ফোন করে জানিয়ে দিল হ্যাভেনকে ছাদে আসতে। সে আর আহি অপেক্ষা করছে। আজ আকাশটা ভীষণ মেঘনা। রাতের আকাশে মেঘের ঘন ঘটা, যেন আকাশটার খুব মন খারাপ। চন্দ্র নেই, নক্ষত্র নেই, সমস্ত আকাশ জুড়ে শুধু মেঘ আর মেঘ। চিলেকোঠার ঘরের সামনেও লাল বাতিটা না জ্বালালে নিস্তব্ধ আঁধারে নিমজ্জিত ছাদটা বড় ভয়ঙ্কর লাগত। নিশীথ নিবিড় পরিবেশে তখন নিশ্চয়ই ছাদে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করত না। গা থমথমে একটা ভাব চলে আসত। শরীর জুড়ে লাগত ভয়ের তীব্র স্পর্শ, যা বাধ্য করত এই অন্ধকার নিবিড় পরিবেশটা ত্যাগ করতে। ছাদের একপাশে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা করা হয়েছে। সে জায়গাতে বসে আছে মেরি আর আহি। উৎকণ্ঠিত হয়ে বসে দুজন। কখন আসবে হ্যাভেন? প্রকৃতিতে গুমট ভাব ছিল। সেই গুমট ভাবটা সহসা কেটে গেল। দমকা হাওয়ার বেগে বেঁকে যেতে লাগল গাছের ডালপালা। উঠতে শুরু করল ছাদের কার্নিশ ঘেঁষে বসা রমণীদ্বয়ের চুল, ওড়না। শরীরে জড়িয়ে থাকা কাপড়, চুল, ওড়না সামলাতে মগ্ন হল আহি। বিরক্তিসূচক শব্দ করে মেরি বলল, ধুর ছাই, হঠাৎ বাতাস বাড়ল কেন? বৃষ্টি আসবে নাকি? হ্যাভেন ভাইও এখনো আসছে না, আজব তো। মেরির বিরক্ত ভাব দেখে আহিও উঠে দাঁড়াল। মেঘাচ্ছন্ন আকাশপানে চেয়ে বলল, নিচে চল, আর দাঁড়ানো উচিত হবে না, যে কোনো সময় বৃষ্টি নামবে। মেরি কিছু বলতে উদ্যত হতেই ছাদের দরজার সামনে এসে দাঁড়াল হ্যাভেন। অধরে দুর্বোধ্য হাসি ফুটিয়ে অমায়িক ভঙ্গিতে তর্জনী দুই দিকে নাচাল সে। বলল, আসার অনুমতি পাশ হলেও যাওয়ার অনুমতি পাশ হয়নি। মেরির মুখশ্রীতে দুতি ছড়িয়ে পড়ল। আহি করল বিব্রত বোধ। 1 পা 2 পা করে এগিয়ে এলো হ্যাভেন। সচেতন হয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে লইল আহি। মেরি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পূর্বের বসার জায়গাটায় বসল শান্তভাবে। হাই তুলতে তুলতে বলল, তোমরা কথা বলো, আমি এখানে বসে থাকি, টায়ার্ড লাগছে খুব। হ্যাভেন তার চলন্ত পা দুটো থামাল আহির খুব কাছাকাছি যাওয়ার পর।
পাশাপাশি ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল সে। নির্বিঘ্নে দুহাত গুজে দিল পরিহিত প্যান্টের পকেটে। স্বভাবসুলভ বরাবরের মতোই দুর্বোধ্য হেসে মেরিকে বলল, তোর যাওয়া পাশ যেতে পারিস। আতকে ওঠা কণ্ঠে সহসা আহি উচ্চারণ করল, না। শব্দটি শুনে তার দিকে ফিরে তাকালো হ্যাভেন। অমায়িকভাবে মুচকি হেসে বলল, ভয় কেন সুন্দরী, আছি তো আমি। আহি মনে মনে বলল, আপনি আছেন বলেই তো ভয়। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে মুখে বলল, মেরি চলে গেলে আমি 1 সেকেন্ডও দাঁড়াব না। তার তিরিক্ষি মেজাজে বলা বাক্যটি শুনতেই হ্যাভেন মেরির দিকে তাকাল। সেই মুচকি হাসিটা বজায় রেখে বলল, সিস্টার, শুনেছিস ভাবি কি বলেছে? মেরি মাথা উপর নিচ করলে সে পুনরায় বলল, সো ডোন্ট মুভ। কয়েক পল পেরিয়ে গেল। বসে বসে ঝিমাতে শুরু করল মেরি। প্রকৃতি জুড়ে বাতাসের তোড় এই বাড়ছে, এই কমছে। বেসামাল হয়ে পড়ছে আহির গলায় পেঁচানো ওড়না, পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলো। এই অপূর্ব দৃশ্য দৃষ্টিগোচর হতেই সহসা হ্যাভেনের দৃষ্টি থমকে গেল। ছাদ জুড়ে বৈদ্যুতিক ফিকে আলো ছড়িয়ে আছে। সেই আলোতে হাওয়ার তোড়ে উঠতে থাকা চুল ওড়না সামলানো রমণীকে ঘিরে অত্যাশ্চর্য মনোরম দৃশ্যের আবির্ভাব ঘটল। মুগ্ধতায় হতবিহ্বল হয়ে দেহ শিউরে উঠল তার। আচমকা নড়ে উঠল পুরু ঠোঁটজোড়া। নেশালো সুরে বলল, সো লাভলি, সো অ্যাট্রাকটিভ, ইউ আর ওনলি মাইন সুন্দরী। হ্যাভেনের বলা এক একটা শব্দ কর্ণগোচর হতে মুখাবয়ব শক্ত হয়ে গেল আহির। তীব্র ক্রোধে হাঁটু কাঁপতে লাগল। হ্যাভেন তার দিকে আরেকটু চেপে দাঁড়াতে সে কিছুটা সরে গেল। চোয়াল শক্ত করে বলল, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওফ! প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল হ্যাভেন। তার ভাবগতিক দেখে আহির বুকটা ঘৃণায় টনটন করে উঠল। হ্যাভেন সেসব ভ্রুক্ষেপ না করে সহসা ওর দিকে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। কানের কাছটায় মুখ নিয়ে উত্তপ্ত শ্বাস ফেলল। আহির গায়ে কাঁটা দিয়ে উঠল নিমিষেই। সে সরে যাওয়ার চেষ্টা করেও পারল না। পাশের মানুষটা যে খুবই তুখর মস্তিষ্কের। তার প্রতিটা কথা, প্রতিটা কাজেই থাকে চতুরতার স্পর্শ। তাই তো খুব সহজেই কৌশলে বলিষ্ঠ দেহখানা দিয়ে আবদ্ধ করে নিল তাকে। অল্প পরিমাণ স্পর্শ না করেও কি অমায়িক ভঙ্গিতে আটকে দিল তার দুপাশে কোমরের কাছাকাছি রেলিংয়ে দুহাত রাখা মানুষটা। অনাকাঙ্ক্ষিত ভয়ে সর্বাঙ্গ কাঁপতে শুরু করল আহির। ভীতকৃত চোখে তাকালো মেরির দিকে। এ কি, সে নেই। গলা শুকিয়ে মরুভূমিতে রূপ নিল এবার। কাপা কাপা স্বরে বলল, সরুন প্লিজ, দম বন্ধ হয়ে আসছে আমার। সরল না হ্যাভেন। মাথা দুলিয়ে হাসল শুধু। মাদকীয় চাহনিতে তাকিয়ে রইল নির্নিমেষ। প্রেম নিবেদনে ঠোঁট আওড়াল। মানুষের হৃদয়ের পরম ধর্ম কি জানো সুন্দরী? প্রেম। আমি আমার হৃদয়ের পরম ধর্ম পালন করতে চাই। এক অবিনশ্বর প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চাই তোমায়। আমি নশ্বর, কিন্তু তোমার জন্য আমার প্রেম অবিনশ্বর। নশ্বরেই আমার অবিনশ্বর প্রেম গ্রহণ করো সুন্দরী। তীরবীরে সারা শরীর ঘামতে শুরু করল আহির। ঘন ঘন ঢোক গিলল সে। চারদিকে চোখ বুলাল সন্তর্পণে। লজ্জা ভয় আবারও জেকে বসল মনে। রাগ হল, ঘৃণা হল, কান্নাও পেল। সহসা সর্বশক্তিও সঞ্চয় করল সে। 2 হাতে হ্যাভেনের বুক বরাবর ধাক্কা দিল দাঁতে দাঁত চেপে। কিন্তু এক চুলও নড়ল না বিশালদেহী মানুষটা। যেন লোহার কপাটে ধাক্কা দিয়েছিল সে। যে কপাট তার হাতের জোর শুষে নিয়েছে, খুবই নিষ্ঠুরতার সঙ্গে। ব্যর্থতায় ক্ষোভের বশীভূত হয়ে আচমকা সে ডুকরে উঠল। নিরাশ চিত্তে বসে পড়ল নিচে। সম্মোহন কেটে গেল হ্যাভেনের। ধাতস্থ হয়ে সেও হাঁটু গেড়ে বসল তার সামনে। বিচলিত হয়ে দুহাত বাড়িয়ে স্পর্শ করল আহির নরম ও আর্দ্র কপলদয়ে। বলল, এই সুন্দরী, কি হল? কাঁদছ কেন তুমি? এই অমন বিচলিত বাক্য শুনে কান্না থমকে গেল আহির। আচম্বিতে কষিয়ে এক থাপ্পড় বেসালো তার ডানগালে। শুধু থাপ্পড়েই ক্ষান্ত রইলে না, চট করে তালুকদার বাড়ির বড় ছেলের কলারও চেপে ধরল। হিংস্র বাঘিনীর মতো গর্জন দিয়ে বলল, আমার সঙ্গে তৃতীয়বার অসভ্যতা করার চেষ্টাও করবেন না। আর শুনে রাখুন, আপনার মতো অসভ্য অভদ্র একটা মানুষকে বিয়ে করতে রাজি নই আমি। ভেবেছিলাম শান্ত কথায় বোঝাবো, কিন্তু শান্ত কথার মানুষ আপনি না। হতে পারেন আপনি বিরাট বড়লোক, ক্ষমতাসীন মানুষ, ভবিষ্যৎ সংসদ সদস্য। হতে পারি আমি অতি সাধারণ ক্ষমতাহীন গরিব পরিবারের মেয়ে। তাই বলে এই নয় আপনাদেরকে বাপ বাপ করে ভয় পাব, যেমনটা সবাই পায়। বয়সে আপনি আমার অনেকটাই বড়, সে হিসেবে সম্মান দেওয়া উচিত। দিতে পারলাম না আপনার অসভ্য আচরণগুলোর জন্য। আমি মানুষের বয়স নয়,
আচরণ দেখে তবেই সম্মান করি। ধীরে ধীরে কলার ছেড়ে পুনরায় আবারও কলার চেপে ফেলল। হ্যাভেনের ক্রোধান্বিত অগ্নিচক্ষে দৃষ্টি নিক্ষেপ করল প্রগাঢ়ভাবে। ক্রোধী স্বরে বলল, আমি আপনার বউ হতে চাই না। আপনাদের বাড়ি থেকে আসা আপনার তরফের বিবাহের প্রস্তাব তীব্র ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে ইহজন্মে আপনার বউ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। মিস্টার হ্যাভেন তালুকদার, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যদি আত্মসম্মানের অভাব না থাকে তাহলে আমার পিছু ছাড়ুন। কলার ছেড়ে উঠে দাঁড়ানো আহি ঘন ঘন শ্বাস নিল কয়েকবার, ঢোক গিলল অবিরত। আশপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে উদ্যত হল ছাদত্যাগ করতে। এক পাও বাড়াল সে, কিন্তু আরেক পা এগুতে পারল না। তার পরনের ঘাগরা নিচ থেকে টেনে ধরল হ্যাভেন। চোখকে ঘাড় ফেরাল সে। দৃষ্টিগোচর হল হ্যাভেনের কঠিন মুখাবয়ব। সারা অঙ্গ থরথরিয়ে কেঁপে উঠল তার। সমস্ত সাহস ক্রোধ ঠুস করে নিভে জগতের সকল শঙ্কা এসে ভর করল অন্তঃকরণে। হ্যাভেনের চোখ দুটো রক্তবর্ণ, শক্ত চোয়ালদায়ের মৃদু কম্পন স্পষ্ট দৃশ্যমান। বৈদ্যুতিক ফিকে আলোতে অমন ক্ষুব্ধ মুখাভয়ব তার শরীরটা অসাড় করে দিল। সেই অসাড় শরীরটুকু চোখের পলকেই নিজের আয়ত্তে নিয়ে নিল হ্যাভেন। হেঁচকা টানে নিজের অর্ধেক শরীরের উপর ফেলল সর্বাঙ্গে আহিকে। সামান্য শক্তিতে আহি তীব্র প্রতিবাদ করল, কিন্তু দমাতে পারল না পাথরের ন্যায় শক্ত মূর্তি হ্যাভেনকে। সে আলগোছে আহির শরীরটায় নিজের হাত চেপে ধরল, এক হাতে ঘাড় অপর হাতে কোমর চেপে ধরল নিগুড়াভাবে। কানের কাছে অধর ছুঁয়ে থমথমে কণ্ঠে বলল, ইটস নট ফেয়ার সুন্দরী, ইটস নট ফেয়ার। ভীতি উদ্রেককারী সে কণ্ঠে আহির অন্তরাত্মা কেঁপে উঠল। কান বেয়ে ধীরে ধীরে সমস্ত শরীর বেয়ে নেমে গেল শীতল হাওয়া। মেরুদণ্ড বেয়ে শীতস্রোত নামতেই সেখানে ব্যথায় টনটনিয়ে উঠল। হ্যাভেনের স্পর্শে ধীরে ধীরে অনুভব করল অশালীনতা। ঘৃণিত সেই স্পর্শ থেকে ছাড় পেতে সহসা চিৎকার দিল, ডাকল বান্ধবী মেরিকে, মেরি, মেরি, কোথায় তুই বোন? বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।